এখন যে টেনিস টুর্নামেন্ট হচ্ছে ফ্রেঞ্চ হচ্ছে, এবার ফ্রেঞ্চ যখন হচ্ছে তোমাকে বাকি তিনটেকেও দেখে নিতে হবে যে কোনটা কোন টাইম ফ্রেম হয়, কি কি কোর্টে খেলা হয় এবং কবে চালু হয়েছিল, আর এখনকার উইনার কে, এই কটা বলছে। আর এই কটা যেন অ্যাজ এ কম্পিটিটিভ স্টুডেন্ট হিসেবে তোমাকে কালেক্ট করে রাখতে হবে। প্রত্যেক বছর মডিফাই হবে, চেঞ্জ হবে, কিন্তু তুমি প্রত্যেক বছর আপডেট না থাকো দেখো পরীক্ষা নিয়ে ভুল করেছো। এই জন্য বলছি যে তোমার ভিজুয়ালটা যেন এদিকে থাকে, যে এখন কি হয়েছে পেপারে তুমি 4টে থেকে 6টা পেপার দেখলে যে না এখন হচ্ছে ফ্রেঞ্চ ওপেন হচ্ছে, ছেলেকে জিতেছে সিঙ্গেলসে, মেয়েকে জিতেছে সিঙ্গেলসে, তারা কোন দেশে। 4টে তোমাদের আগেও বোর্ডে আমি লিখে দিয়েছিলাম, 4টে টেস্ট সবসময় তোমাদের ঘরে ওটা মারা থাকবে যে 4টে টেস্ট টুর্নামেন্ট হয়। মানে তুমি যখন কম্পিটিটিভ বাচ্চা তোমাকে যদি আপ্রাণ পেতেই হয়, যখন পেতেই হয়, তোমার ঘর আর 5টা ঘর থেকে আলাদা হবে, জামা কাপড় কোথায় আছে ঠিকঠাক হবে, কিন্তু তোমার ঘরের প্রতিটা জায়গায় তোমার এটা মারা থাকবে যে 4টে টেস্ট টুর্নামেন্ট এই টাইপ এই কোটে দেখে দেখে মুখস্থ করে দেবে। উইম্বলডন হয়, ফ্রেঞ্চ হয়, অস্ট্রেলিয়া ওপেন, এই 4টে টেস্ট টুর্নামেন্ট হয় প্রতি বছর। আর প্রতি বছর মানে এবছর হচ্ছে মানে কটা 2025 হচ্ছে, তার তোমাকে ম্যাক্সিমাম কোশ্চেন যেহেতু 2024। আর যেগুলো কম্পিউটার পরীক্ষা হয়, যেমন এনটিপিসি পরীক্ষা হচ্ছে, এনটিপিসি পরীক্ষার ক্ষেত্রে যেটা রিসেন্ট আপডেট করতে পারে সেগুলো সব মাথায় রাখতে, রিসেন্ট যেগুলো আপডেট। এবার তোমাদের পুরো সিরিয়াল ওয়াইজ মাথায় রাখতে যে কোনটা কোনটা, অনেক সময় 4টেকে মিলে কোশ্চেন করবে, প্রবলেমটা এইখানে যখন 4টে মিলে কোশ্চেন করবে, যখন সিঙ্গেল সিঙ্গেল কোশ্চেন ম্যাক্সিমাম করে দেয়, কিন্তু যখন 4টে মিলে কোশ্চেন করবে 4টে এরকম দিয়ে দিই, দিয়ে দেওয়ার পরে কোনটা আগে পরে হয়েছিল 1 2 3 4, এটা মনে করলাম 1 দিলাম, এটা 2 দিলাম, এটা 3 দিলাম, এটা এখন আইপিএস অফিসার আইএএস অফিসার পেলেন জিতেছিলেন আর ইন্ডিয়ান কি না 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 না। এবার দিলে বলছে এইটা সিরিয়াল ওয়াইজ কোনটা কোনটা আগে বলে দিল, এতে আছে 4 3 2 1, বিতে আছে 1 2 4 3, সিতে আছে 1 2 3 4, ডিতে আছে 4। হ্যাঁ তাহলে 4টেতেই নলেজ রাখতে বলতে কোনগুলো কোন সিরিয়ালে টেনিস টুর্নামেন্ট, যদি বলে যে কোন সিরিয়ালে টেনিস টুর্নামেন্ট 1 2 3 4 মানে প্রথমে 1 হয়, তারপর 2 হয়, তারপর 4 হয়, তারপর 3 হয়, 4 3 মানে প্রথমে এইটা হয়, তারপর 3 হয়, তারপর এইটা হয়, তারপর এইটা কোন ভালো যদি তারপর সবকটা জানতে হয়। ওই যখন যেটা সেটা মাথায় মনে করে লিখে রাখতে, খাতা পাও, পেন পাও, কাগজ পাও, কলম পাও, যাই পাও সেটা হাত করে লিখে দিও। উইম্বলডন শুরু হয়েছিল 1877, 1857 আর এটা খেলা হয় হচ্ছে হার্ড কোর্ট, এটা হচ্ছে গ্লাস কোর্ট না, প্রথমে হার্ড কোর্ট, এখন হচ্ছে গ্লাস কোর্ট। হয়েছে 1877 সালে প্রথম, সবচেয়ে পুরনো কোনটা, তারপর হচ্ছে 1881, এটা সবসময় ফ্রেঞ্চ 1881 ফ্রেঞ্চ ওপেন, ইউএস ওপেন, ইউএসটা 1881, ফ্রেঞ্চ ওপেন 1891 ফ্রেঞ্চ ওপেন, হ্যাঁ 91 ইউএস ওপেন 1881 সালে, তারপরে এটা হচ্ছে হাফ, ফ্রেঞ্চ ওপেন 1891,
ক্লে কোর্ট। আর অস্ট্রেলিয়া ওপেন হচ্ছে 1905, এটা হচ্ছে ঠিক আছে। এবার কি হবে, মেল ফিমেল, মেল কে জিতেছে ফিমেল কে জিতেছে, মেল কে জিতেছে ফিমেল কে জিতেছে, মেল কে জিতেছে ফিমেল কে জিতেছে। আবার প্রত্যেকের পাশে ব্র্যাকেটে তার দেশের নাম, প্রত্যেকের তার পাশে দেশের নাম। কোনটা কোশ্চেন করানো যায় না, এখন যেমন হচ্ছে কি ফ্রেঞ্চ ওপেন, আর মেয়েদের মধ্যে একজন জিতেছে হচ্ছে আরিয়ানা সাবালেনকা, বেলারুশের প্লেয়ার, মানে ফাইনালে গেছে, এখন যেতে নিয়ে, ঠিক আছে। তাহলে এখন তুমি যদি জানো ফ্রেঞ্চ সম্পর্কে জানো, ফ্রেঞ্চ টুর্নামেন্টে কি বলা হয়, রোলান্ড গ্যারোস হচ্ছে ওপেন, রোলান্ড আরএস বলা। এবার এইগুলো তুমি মোবাইলে সার্চ করো, সার্চ করে দেখবে, আরো ভালো স্পেলিং এ দাও রোলান্ড গ্যারোস, ফ্রেঞ্চ ওপেনে সার্চ করে দাও, মোবাইলে কাজে লাগাও সবসময় প্রত্যেকেই সার্চ করো, কারণ নিজে যখন সার্চ করে খুঁজে পাবে তাহলে তো এটা হবে। ফ্রেঞ্চ ওপেন পাশে লিখো উইকিপিডিয়া, উইকিপিডিয়া যে নিউজ সেটা লিখবে, উইকি লিখে দেবে দিয়ে দেবে পাশে। বুঝছো? আচ্ছা না, ফ্রেঞ্চ FRENCH, ফ্রেঞ্চ ওপেন, FRENCH, হ্যাঁ ওটাকে উইকিপিডিয়া করো, উইকিপিডিয়া যেটা সেটা বড় করে করো। প্রথমেই দেখবে রোলান্ড গ্যারোস, বুঝছো না বল, বাংলা দিয়ে পড়ছো না না দিয়ে ট্রান্সলেট হয়ে যাবে, মোটামুটি ট্রান্সলেট কি করে হচ্ছে, পড়া ছিল ইংলিশ করে রাখবে, ইংলিশ সবসময় কাজ করবে। হ্যাঁ এই তো প্যারিসের তো রোলান্ড গ্যারোস কোশ্চেন কেমন করে, যে চারটে টেনিস টুর্নামেন্ট রোলান্ড গ্যারোস টেনিস টুর্নামেন্ট, বুঝছো? আচ্ছা এটাকে আমরা এইভাবে জানি, হ্যাঁ the French Open also known as Roland Garros is Yes. an annual tennis tournament. বারবার বলছি ইংলিশে পড়বে, এজন্যই পড়বে কারণ পরীক্ষায় কিছু কোশ্চেন এমন হয় যে বাংলা মানেটাই বুঝতে পারি না, যখন ইংলিশে আসবে দেখো অনেকটা ইজি হয়ে যাবে, আর যখন কন্টিনিউ ইংলিশে পড়বে না এটা অটোমেটিক করা আছে, না চেষ্টা করবে, আদু পড় যখন ইংলিশে পড়ি তখন আমরা আবার ঠিক আছে। তো দেখো এই যে চারটে টেনিস টুর্নামেন্ট এখন যেমন হচ্ছে ফ্রেঞ্চ হচ্ছে, এখন ফ্রেঞ্চ হচ্ছে, এবার প্রত্যেকটা টেনিস টুর্নামেন্টের লাস্টে দেখবে এই লেখা থাকবে চারটা টেনিস টুর্নামেন্ট, উইকিপিডিয়াটা হ্যাঁ ওটা তো সব আমি কোথায় ভাবছি ক্রোম ক্রোম के साथ সবসময় ক্রোম আপডেট করতে হবে। ওইখান থেকেই তো আসবে, অটোমেটিক হয়ে যায়। এই যে চাপে দাও আছে তো এবার এই যে ফ্রেঞ্চ ওপেন এইখানে দেখো কারেন্ট চ্যাম্পিয়ন এটা কি ওপেন ইগা সুইতে, ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে কারেন্ট চ্যাম্পিয়ন হচ্ছে মেল, কারেন্ট চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ, ঠিক আছে। তাহলে আমি কোন দেশটা এখানে দেখে যাও, ক্লিক করে দেখে যাও কার্লোস আলকারাজ হচ্ছে স্প্যানিশ, স্প্যানিশ কি অদ্ভুত হোক সে তুমি দেখে নাও, বলছি এভাবে করে দেখে নাও, ঠিক আছে চারটে টেনিস টুর্নামেন্ট পরপর কালেক্ট করে নেবে, মেন্স থেকে জিতছে ওমেন্স থেকে জিতছে, ঠিক আছে, এবং তারা কোন দেশের প্লেয়ার, ঠিক আছে। আর আর এই প্রত্যেকটা সিরিয়ালটা মাথায় রেখে দেবো, এই সিরিয়ালটা তো মাথায় রাখতে হবে যে পরপর যেন মিস না হয়, একটা নাম্বার কিন্তু খুব ভাইটাল, চাইলে কিন্তু তোমরা নিজেরা ফিল করতে পারবে, এটা কিভাবে মাথায় থাকবে আস্তে আস্তে দীর্ঘদিন দেখতে দেখতে অটোমেটিক বুঝবে, আজকে দেখলে তুমি সেগুলো বোঝার জন্য নাম্বার, হ্যাঁ এখানে স্কোর আমাদের কমে কি করে,
আমাদের প্ল্যানিংটা ঠিকঠাক থাকবে, এটাই হচ্ছে, বাকি কোনো কিছু তোমাদের সবার মধ্যে পটেনশিয়াল রয়েছে, অনেক বেশি রয়েছে। একটা প্রশ্ন ছিলাম ওখানে বলেছে যে সংবিধানে কতগুলো সেশন মানে কতগুলো হয়, টোটাল তো 3টে হয়। এবারে ওখানে অ্যাকচুয়ালি আমি ছিল ন্যূনতম কত, ওইটা স্কিপ করে যাওয়ার জন্য 3 মেরে দিয়েছি, পরে গিয়ে দেখা যাচ্ছে যে ওটা ন্যূনতম বলে দিয়েছে। এবার পরীক্ষা হলে যে সাইকোলজি যে কোশ্চেন সেটার যেভাবে করা হয়, একটা টাফ কোশ্চেন উপরে আমরা একটা ইজি কোশ্চেন রাখবো, তোমার এই কোশ্চেন একে কি করে ভায়োলেট করবে, হ্যাঁ না মাঝখানে এমন ঢুকিয়ে দেন, হ্যাঁ মনে হবে না এটা এত ইজি হতে পারে, এটা এইটা এত ফালতু দেয় তো সাইকোলজিক্যালি কোশ্চেন হয়। চাকরির পরীক্ষা 5,000 ছেলে 5,000 সিট, তো কোশ্চেন যদি সাইকোলজিক্যাল না হয় সবাই 80-90 পাবে, যদি অ্যাকচুয়ালি 80-90 হয় না, কেন হয় না? সাইকোলজিক্যাল মিস্টেক হয়। পরীক্ষায় ওই ব্রেনটাকে কি বারবার ইউজ করা হয়, বারবার যদি তোমার ইউজ করো দেখো তোমার এই মিস্টেকটা হতে বাধা দেবে, পরীক্ষা হলে তুমি রাইটটা মেরে আসবে। আচ্ছা এটা হয়ে গেছে প্রত্যেকের এই যে টেনিস টুর্নামেন্ট, এরপরে যখন কোশ্চেন জিজ্ঞেস করবো যে স্যার কি যদি 4টা ওয়ার্ড ফেমাস টেনিস টুর্নামেন্ট কি কি বলার সময় যেন সিরিয়াল ওয়াইজ চলে আসে, এইটা ছিল স্যার ওইটা এরকম যেন না আসে, যেহেতু তুমি কমপ্লিট করছো, বাইরে একটা ছেলে যা খুশি বলতে ঠিক আছে, যেহেতু কম্পিটিটিভ করছো তোমাকে এটা রাখতে হবে যে তোমার মধ্যে সেই যেন কনফিডেন্ট থাকে। 1877, 1881, 1892 আর 1905, অস্ট্রেলিয়া মানে হার, ইউএস মানে আমেরিকা মানে হার, একটা ক্লে একটা হচ্ছে গ্লাস, ঠিক আছে। এবার মেন ওভেনটা তোমাকে একটু মাথায় রাখো, দেখো ম্যাক্সিমাম জায়গায় একই, জিনাক সিনার বলে একজন আছে দেখো ম্যাক্সিমাম জায়গায় জিতেছে, ঠিক আছে। ইয়াসুইতেক আছে, কার্লোস আলকারেজ আছে, এবার কোনটার সঙ্গে কার ম্যাচ করছে সেটাকে তোমাকে একবার মাথায় রাখো। আচ্ছা কিছুদিন আগে একটা যে ইয়ে হয়ে গেল তোমাদের হচ্ছে মিসওয়ার তো হবে, তোমার হচ্ছে ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ ওই তো গ্রুপে আপডেট কন্নড় একজন লেখিকা পেয়েছে, কি দাও বানু মুস্তাক আর একজন বলছে ইংলিশে ট্রান্সলেট করেছে দীপা কে একটা এরকম একটা নাম, স্টোরি হার্ট অফ ল্যাম্প এর জন্য এই কন্নড় ভাষায় প্রথম একটা কোনো বই বুকার প্রাইজ পেল, বুকার প্রাইজ প্রথম পেল। কোশ্চেন এরকম হয় যে বছর বুকার প্রাইজ পেয়েছেন বানু মুস্তাক হার্ট ল্যাম্পের জন্য, তিনি বইটা কোন ভাষায় লিখেছেন? না কন্নড় ভাষা, পরে ওটাকে ইংলিশে ট্রান্সলেট করে। এগুলো গ্রুপে যেগুলো দেখা যায় দেখার পর তোমরা ওই ভুলে যাওয়ার ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে তোমাদের মনে রাখতে হবে, চেষ্টা করতে হবে যে বুকার প্রাইজ কত সালে দেওয়া হয়, কেন দেওয়া হয়, তাদের কি কি প্রাইজ মূল্য থাকে, ঠিক আছে। দীপা ভাস্তি, তো ব্যাপারটা কি দাঁড়াচ্ছে যে যখন যেটা ঘটছে সেটা তোমাকে মাথায় রাখতে হবে, আর এটার জন্য তোমাকে মাটি রাখতে হবে, যখন যেটা মোবাইলে তুমি কি সার্চ করছো সেটা যখন যেটা মাথায় দেখে নিয়ে কি ব্যাপার, এবার তোমার কিভাবে মনে রাখবে, একটা জিনিস একবার দেখলে 1 লাখ টাকা দেয়, হ্যাঁ 1 লাখ টাকা দেয় টাকা এখন লেখা আছে খুব বেশি, 1 লাখ টাকা দিয়ে সে একটা নিঃসন্দেহে বেশি দেবে, 1 লাখ টাকা দেবে ইন্টারন্যাশনাল বুকার প্রাইজে 1 লাখ টাকা নিঃসন্দেহে বেশি দেবে। এইটা তাহলে সাইনটা কি? হ্যাঁ সাইনটা কি? কোন সাইন? এই সাইনটা এটা হচ্ছে ডলার, এই না এটা হচ্ছে পাউন্ড শব্দ, ডলারটা এস, ডলারটা এস, এটা হচ্ছে পাউন্ড, এটা জিবিপি গ্রেট ব্রিটেন পাউন্ড, এটা ব্রিটেনের টাকা পাউন্ড, হ্যাঁ এটা ডলারে না, এটা পাউন্ড, ডলারটা এস কে উপর থেকে নিচে কাটা, তাই না? এটাও কোশ্চেন আছে খুব ভালো মনে করবি যে ডলারের সিম্বল কেমন, গ্রেট ব্রিটেন পাউন্ডের সিম্বল কেমন, ইয়েনের সিম্বল কেমন, তো বারবার এটা বলা হচ্ছে যখন যে প্রাইজ পাচ্ছে সেগুলো যেরকম গ্রুপে আপডেট হচ্ছে তোমাদের মাথায় রাখতে হবে। আইপিএল আমাদের ইম্পর্টেন্ট হয়, আইপিএল এর কোশ্চেন খুব মানে এ বেসিস কম, তবুও মাথায় রাখতে হবে, তুমি সারা মাস ধরে আইপিএল দেখে কোন দল জিতে কত রানার্স আপ হয়েছে এটুকুই না আমার মতে, তারপর তো যদি ডিপলি কোশ্চেন ছেড়ে দেবে, কারণ আইপিএল যে কোশ্চেন গুলো হবে কে পারবেল পেলো কে পেলো এত তো মনে রাখা চাপ, কারণ ওখান থেকে ওয়েস্ট বেঙ্গল পরীক্ষা পাতে বাকি পরীক্ষা তো আইপিএল এর কোশ্চেন ভুল করবে, ওয়েস্ট বেঙ্গল আছে যেহেতু
এটা বাদ দিয়ে বাকি তুমি রেলের পড়ো, রেল কখনোই আগে দিয়ে কোশ্চেন করবে 100%। তাই না? একটা রাজ্যের একটা এর পরে ইয়ে হচ্ছে, সে কেন রিলেটেড হচ্ছে কনস্টিটিউশন। এখন ঘটে যাওয়া যে ঘটনা তার হচ্ছে রিলেটেড কনস্টিটিউশন। যেমন রিসেন্ট মানে পরশুদিন একটা ঘটনা দেখছিলাম, যেটা সুপ্রিম কোর্টের জাজমেন্ট, তোমাদের আগের দিনও আমি বলেছিলাম, যেটা 142 আর্টিকেলস সংবিধানের একটা স্পেশাল পাওয়ার যেটা দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের যে ধারা কত থেকে শুরু হচ্ছে, ভারতের সংবিধান সুপ্রিম কোর্ট সম্পর্কে ধারণা কত নম্বর আর্টিকেল থেকে শুরু হচ্ছে? সুপ্রিম কোর্ট ঠিক আছে, তাহলে কোনো ব্যাপার নেই। 24 থেকে শুরু হয়। হাইকোর্ট রাষ্ট্রপতি শুরু, রাষ্ট্রপতি শুরু, রাষ্ট্রপতি তার উপরাষ্ট্রপতি। হ্যাঁ, শর্ট ট্রিক্স মানে অ্যাকচুয়ালি সংবিধান সংশোধনটা যেটা 106টা আছে সম্পূর্ণ মনে রাখা যায়। সম্পূর্ণ মনে রাখা তোমরা পড়ে বলো, কিছু ইম্পর্টেন্ট জিনিস রয়েছে যেটা পরীক্ষা আসেই আছে, সেটা তো মাথায় রাখতে হবে। এগুলো সব মুখস্থ করতে হবে, মুখস্থ না, ব্যাপারটা হচ্ছে তোমাকে জিএসটি আছে, কনসেপ্ট রাখতে হবে। একটা মুখস্থ করলে তুমি একদিন ভুলে যাবে। আসলে একটা সাল ওয়াইজ হয়ে আছে তো, তাহলে যেমন আপনার 1973 তে যে কেশবানন্দ ভারতী কেসের জন্য আর একটা চেঞ্জ হলো, বা তারপরে আপনার ওই মানে বিভিন্ন রকমের যে কেস হচ্ছে ওই তার বেসিসে আবার কনস্টিটিউশনের যে চেঞ্জ গুলো হচ্ছে, ওই জন্য বলছিলাম যে আপনি শর্ট ট্রিক্স কেমন করে আমি পাইনি এখন বলবো, তো তোমরা সার্চ করো, যে শর্ট ট্রিক্স পেয়ে যাও, তোমার যদি মাথায় যেভাবে ক্যাপচার করে রাখতে পারো সেটা তোমার সুবিধা। তবে যেখানে যেখানে যেটা ইম্পর্টেন্ট সেগুলো বারবার তোমাদের টাচ করে যাওয়া হয়, যেখানে মোস্ট প্রবলি কোশ্চেন করে, যখন অ্যামেন্ডমেন্ট দিয়ে কিছু কোশ্চেন করবে এই কোশ্চেন ছুঁয়ে যেতেই হবে। ঠিক আছে, যদি আমাদের প্রতিবারই ধর্ম আন্দোলন কোশ্চেন করে গৌতম বুদ্ধর মহাবীরকে কোশ্চেন একটা করতেই হবে, কিছু করার নেই, তাই না? যে চারটে বৌদ্ধ সংগতি রয়েছে, চারটে বৌদ্ধ সংগতি মুখস্থ রাখে সব ডিটেলস, ওই একটা কোশ্চেন দিতেই হবে, অশোক একটা কোশ্চেন করবে। তো এইগুলো হচ্ছে হাতে ধরা কোশ্চেন, এই কোশ্চেনগুলোকে ছাড়া হবে। তো সেরকম যে যদি অ্যামেন্ডমেন্ট দেখে আমরা অ্যামেন্ডমেন্টের ওই জায়গাটাকে হচ্ছে ক্যাপচার করা যায়, কোন কোন অ্যামেন্ডমেন্ট কত সাল হচ্ছে, সেটা ইম্পর্টেন্ট ভাইটালস কি রয়েছে, ওই জন্য বারবার ফ্যাক্ট মনে রাখতে হবে। তুমি পাস করে চলে গেলে আর ইন্টারভিউ বোর্ডে গিয়ে তো খুব খারাপ পারফরমেন্স করবে, তাতে কি হবে, খুব সামান্যর জন্য ছেড়ে আসবে, তখন ফিল করতে পারবে এই জায়গাটা এই ফ্যাক্টটা মনে রাখতে হবে, এইটুকু বলে দিলেই হবে, এই ঘটনা কেন্দ্র করে এইটা ঘটছে। তো রিসেন্ট যেটা বললাম তোমাদের যে পক্সো অ্যাক্ট কত সালে চালু হয়েছিল, 2012 সালে। পক্সো POC protection of children from sexual offense। জানি এটা ওই কেস করলে হচ্ছে কি ছাড়া পাবে না বলবি। হ্যাঁ, এটা এসেছে 2012 সালে। এখন কেন আমি বলছি, মেন কথা হচ্ছে আমি এখন কেন আলোচনা করছি, আলোচনা করতেছি কিছুদিন আগে একজনকে পুরো মুক্ত দিয়ে দিয়েছে একটা ছেলে। ঘটনাটা এরকম ঘটেছিল যে টিনেজের কত হয়, দিনের আগে যখন আমরা ইংলিশে টিন জুড়ি 18 এর আগে মানে 12 থেকে 13 14 15 16 17 18, তাই তো? 18 আগে, 18 পরে ধরা সওয়াল হয়ে যাবে, ওই যেটা বয়সন্ধিকাল কাল থাকে ওটা, হ্যাঁ বয়সন্ধিকাল। তো আমাদের ধরা হয় 16 বছরের কোন মেয়ে সামনে এগিয়েছে, যেহেতু আগে তো ছিল 12 থেকে 18, তাহলে এখন যদি 16 ধরি আমরা লাস্ট, তাহলে নিশ্চয়ই ওদিকে এগিয়েছে না। পক্সো অ্যাক্টে 18 অবধি ছিল, 18 এর আগে অবধি যখন মেয়ে যদি সেক্সুয়াল হ্যারাসমেন্ট হয় তাকে এই কেসে আওতায় আনা, পরবর্তীতে ওটাকে আপ টু কমিয়ে 16 করা হয়, মানে আপ টু 16 বছর অবধি, আপ টু 16 বছর অবধি যদি
আচ্ছা অনেক ক্ষেত্রে আমরা তো বলি মেয়েরা সেক্সুয়াল হ্যারাস হয়, ছেলেরাও তো হয়, কিন্তু সেটা নিয়ে তো কোনো সেইরকম ল এখনো সেরকম অবধি হয়নি বলে এখনো সেই মানে সেইরকম ল এখনো অবধি সেই ইন্ডিয়ান সোসাইটি মেন সেই জায়গায় সম্পর্কে ওই পৌঁছায়নি। জায়গায় ভাবেনি যতটা সেভ করা দরকার মহিলাকে ততটা পুরুষকে সেভ না করলেও চলবে। হয় হয় না এমন তো নয় দিদি, হ্যাঁ হয় কিন্তু ওটা যতটা ততটা হয় মেয়েদেরকে নাই। মেয়েরা রাস্তাঘাটে কলুষিত হয় কোলগেট হয় ততটা ছেলেটা হয় না। সেই জন্য আগে সেজন্যই তো মেয়েদের আইনটা যেটা বেশি ক্ষতিকারক ছেলেকে আটকানো দরকার। এবার দেখা যাচ্ছে মেয়েদের থেকে ছেলে বেশি, তখন ছেলেদের তখন আইন আসবে, ছেলেদের গায়ে না। আইন আসবে, আসবেই আসবে। বাইরে তো বলছে এখন পুরুষ সংখ্যা কমে যাচ্ছে। তোমার সে হয়তো তারা সেটা ভাবছে এমনিতেই আগে থেকে কমে আছে। না কমে আসবে, না না এটাই কমছে। 900 লাস্ট 2011 সেন্সাস বলছে 947 জন না কত ছিল, হাজার পুরুষে হাজার পুরুষের মাত্র 47 কি মাত্র তেতাল্লিশ। 40 এর গায়ে এক্স্যাক্টলি তোমরা খাইতে পেয়ে যাবে। তো এই কেসটা 2012 সালে একটা কেস হয়েছিল যেটা হচ্ছে নির্ভয়া কাণ্ড, দিল্লিতে ঘটেছিল। তোমরা সিনেমাও বেরিয়েছে দেখে নেবে। আমি বারবার বলি তোমার ডকুমেন্টারি সিনেমা দেখো, তখন ভালো লাগছে না কিছু বসে এইসব জিনিস দেখো, কনসেপ্ট আসবে এইসব। তোমার পরীক্ষার ক্ষেত্রে তোমাকে হেল্প করবে, অনেক হেল্প করবে। যখন তুমি বক্সটাকে পড়বে তোমাদের মাথায় অনেক কিছু ক্যাপচার হয়ে যাচ্ছে। তো ফলে কি হচ্ছে দাঁড়াচ্ছে 2012 সালে যে বক্স অ্যাক্ট এসেছিল সেই অ্যাক্টে বলা হচ্ছে যে আন্ডার 18 এর নিচে যে সমস্ত মেয়েরা হচ্ছে সেক্সুয়াল হ্যারাসমেন্ট হবে তাদেরকে সেভ করা মেন হচ্ছে মেন মোটো। তো যদি এমন কেউ হয় তাহলে তার যেহেতু আন্ডার এজ ডিসিশন কে নেবে মাও, মানে যদি মেয়েটা যদি কোনো বলে যে আমি স্বেচ্ছায় গেছিলাম তার সঙ্গে ছিলাম, নট গ্রান্টেড, কোর্টে নট বি গ্রান্টেড গ্রান্ট করবে না। মাও বা যেটা বলে সেটা মেনে নেবে। মানে একটা মেয়ে নিজের ইচ্ছা বিয়ে করে নেবে, 2 মাস সংসার করবে, তবুও মা বাবা যদি বলে আমার মেয়েকে রেপ করেছে তার রেপ হিসেবেই ধরা হবে। মানে এই কেসের মূল বিষয়বস্তু যেটা মেন দাঁড়ায়। তো ফলে যেটা দাঁড়াচ্ছে পরবর্তী কি এই যে বয়সটাকে কমিয়ে 18 থেকে কমিয়ে 16 নিয়ে আসা হচ্ছে। রিসেন্ট এই 2-3 মাসের আগে একটা কেস তার জাজমেন্ট এসেছে, এই পরশু দিন তার আগে পেপারে দেখছিলাম বড় করে দিয়েছে যে সুপ্রিম কোর্টের হচ্ছে যুগান্তকারী হচ্ছে রায়, জাজমেন্ট, সুপ্রিম কোর্টের যুগান্তকারী জাজমেন্ট, যে এই জাজমেন্ট কখনোই হবে। তো মেনলি ব্যাপারটা কি যদি আমরা একটুখানি দেখি যে এই জাজমেন্টে বলছে যদি কারোর বিরুদ্ধে কেস হয়, আন্ডার এজ কোনো মহিলা হয় তো বাংলাদেশ কেস করে, তাহলে সেই থেকে মিনিমাম 20 বছর জেল হবে। ছাড়বে না একদম। না একদম ছাড়বে না, একদম ছাড়বে না। তো এই রিসেন্ট কেসটা কি হয়েছে, ছেলেটাকে পুরো ছেড়ে দিয়েছে, পুরো ছেড়ে দিয়েছে ছেলেটাকে। ঘটনাটা কি রাজনৈতিক ঘটনা না, ঘটনাটা পুরো সম্পূর্ণ উল্টো ঘটেছে। তো 20 বছর জেল কাটতে হবে, দ্বিতীয়ত মহিলাটা মেয়েটা হচ্ছে থাকবে হোমে 18 বছর বয়সে। দেখুন এই জন্য আন্ডার এজ কোনো বয়সে কোনো মেয়ে যদি পালিয়ে বিয়ে করে নেয়, পুলিশ যখন তাকে ধরে মেয়েটা যদি রেপ হয় তাহলে তাও তাকে মনে থাকতে হবে। তবুও সেটা যদি ইচ্ছে করে যায় তাহলে ওটা ইচ্ছে করে যায়নি, ব্যাপারটা হচ্ছে অন্য জায়গায় যেখানে ছেড়ে দেবে সেখানে যে আবার হবে না কি গ্যারান্টি আছে। সরকারের দায়িত্ব প্রত্যেকটা মানে সংবিধান মনে কনস্টিটিউশন থাকলে তো ওর থেকে বেশি গ্যারান্টি দেওয়া যাবে না, কারণ সরকারি ইনস্টিটিউশনে বিশ্বাস করতে হবে, কিছু করার নেই। হোমে থাকলেই যে হবে এরকম গ্যারান্টি নেই। কমে থাকলেই না ওই কনসেপ্ট ওইভাবে জাজমেন্ট করলে তাহলে ফিজিক কোথাও থাকা যায়। আর যদি আমি ওইভাবে দেখতে গেলে যখন হসপিটালে নার্স তাহলে সারা ডাক্তার, কারণ তো বলেও ঢালাই ডাক্তার তারা তো সব জানে, তাহলে তারা কি চুপচাপ থাকবে? তো ওই কিছু একটা জায়গা বা রাখতে হবে, ট্রাস্টি রাখতে হবে। তো সরকারি যে রুলস আছে সরকারি হোমে রাখতে হবে। তো দেখা যাচ্ছে যে এই ঘটনায় একটা মেয়ে আন্ডার এজ হচ্ছে 15 বছর বয়সে বিয়ে করেছে, 16 বছর বয়সে একটা বাচ্চা হয়ে গেছে, 16 বছর বয়সে একটা বাচ্চা হয়ে গেছে। আর সেই সময় তার মা বাবারা কেস করেছে যে এই ছেলেটা আমার মেয়েকে মানে জোর করে তুলে রেখে বিয়ে করেছে এবং রেপ করেছে। এটা আন্ডার এজ কেস, নিশ্চয়ই পক্সো একটা এসছে। তো পক্সো একটা আসার পর কি হলো যে বলা হলো ছেলেটা অলরেডি জেলে নিয়ে যাওয়া হলো, মেয়েটাকে কি করা হলো যেহেতু বাচ্চার ছেলে রয়েছে সেই বাচ্চার ছেলেটার মুখ দেখে 1-1.5 মাস পর তাকে ছেড়ে দেওয়া হলো মাটাকে। কারণ এই বাচ্চারা শুনে জেলে রাখা সমাজে কোনো উন্নতি। আমাদের যত ল মেন পারপাস হচ্ছে কি সোসাইটিকে রিফর্ম করা। তো একটা বাচ্চার সঙ্গে মাকে জেলে ঢুকিয়ে একটা হোমে রেখে সোসাইটিতে ভালো কিছু হবে, ওই জন্য মাকে দায়িত্ব করে 1-1.5 মাস পর তাকে ছেড়ে দেওয়া হয় যাতে বাচ্চাটাকে মানুষ করতে পারে। প্রবলেম হয়েছে এখানে যে বাড়ির লোক তারা তাকে বিভিন্ন রকম কোশ্চেন দিয়ে ধরেছে। হ্যাঁ, প্রথমত বলছে যে ওখানে 4-5টা ছেলে ছিল না একটা ছেলে ছিল,
ওরা সবাই ভাবছে যে রেপ হয়েছে, এটা শুধু পালিয়ে গিয়ে বিয়ে করে সেটা তো আর বলছে কিন্তু কেউ বিশ্বাস করছে না। যখন হ্যাঁ তো বাবা মা প্লাস বাড়িতে আরো লোকজন আছে, ওখানে কজন ছিল, 3-4 জন ছিল, প্রশ্ন আছে। তো এই কোশ্চেন মানে এ করতে করতে মাথা পাগল হলো। পাড়ায় যখন যাচ্ছে তো ব্যাপারটা এমন জায়গায় দাঁড়িয়ে গেছে যে মেয়েটা মানে বাইরে বেরিয়ে নিঃশ্বাস নিতে পারছে, মেন্টালি হ্যারাসমেন্ট হচ্ছে। আর যে বাচ্চাটা জন্ম নিয়েছে সে তার বাবাকে পাচ্ছে। অর্থাৎ আমরা জাস্টিস খুঁজতে গিয়ে দেখা যাচ্ছে সব থেকে বড় জাস্টিস এই মেয়েটা হচ্ছে। মেয়েটা 2 মাস 3 মাস পর কোর্টে গিয়ে বলছে, মানে লিখিত আকারে দিয়েছে উকিলের কাছে, যে আমি যে জাস্টিসের জন্য বাইরে এলাম সেখানে সবচেয়ে বেশি ইনজাস্টিস হচ্ছে। আমার এই বাচ্চাটার বাবা কোথাতে পাবো? ওটাই তার বাবা। মেয়েটা তো চাইছে না, তাহলে তার বাড়ির লোক কেন কি করে কেসটা দিল? কি দেখো এই যে ল, আচ্ছা 16 বছর বয়স, ল কি বলছে দেখতে পাচ্ছ? ল এটা বলছে যে আন্ডারের জন্য তোমার হচ্ছে বাবা মা যেটা বলবে সেটাই করবে। ফলে ওই মেয়েটা আপিল করলো যে আমার কারণ বাঁচার একটাই রাস্তা হচ্ছে বাবা, এই ছেলেটার বাবা, আমি একটা ছেলের বাবাটাকে ফিরিয়ে পেতে দেব, আমি আর কোনো জাস্টিস চাই না। সেখানে সুপ্রিম কোর্ট সমস্ত ল বিচার ঘেটে দেখে বলছে কোনো রাস্তা নেই, একটাই রাস্তা, সুপ্রিম কোর্টের হাতে একটাই ল দিয়েছে 140। এর আগের দিনে তোমাদের আমি আলোচনা করেছিলাম, যেটা জগদীপ ধনকর করেছিল, যে সুপ্রিম কোর্ট এই লটাকে মিসাইলের মতো ব্যবহার করছে, যেখানে সেখানে ব্যবহার করছে। হ্যাঁ, যে ওনাকে পাওয়ার দিয়েছে কিন্তু সে যেখানে সেখানে ব্যবহার করছে। আর এখানেও ইউজ করে সুপ্রিম কোর্ট বলে এই ছেলেটাকে আমরা ছেড়ে দিচ্ছি 142 পাওয়ার। যে সমাজে আমাদের জাস্টিস দরকার, তো জাস্টিস করতে গিয়ে এই বাচ্চারা বড় হবে অনাহারে, আর এই 20 বছর থেকে জেল খাটবে, আর এই ছেলেটা কি মানুষ হবে? সে আরেকটা জামা তৈরি, তার থেকে বেটার এটা ছেড়ে দাও। তো ব্যাপারটা ওটাই কে করতে গিয়ে তাই ছেলেটাকে ছেড়ে দেওয়া হয়েছে, এবং এটা বিশাল সমালোচনা হয়েছে সুপ্রিম কোর্টে, যে পক্সো অ্যাক্টের যুগান্তরী ঘটনা, যে মেয়াদ শেষের আগেই অপরাধীকে ছেড়ে দেওয়া হয়, মানে পেপারে হেডলাইন এরকম আসছে, যেটা কি রাজনৈতিক প্রলোভন। আর একটা জিনিস, যেটা আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের 4টে পিলার বলা হয়, ইন্ডিয়ান সংবিধান কি বলা হয়? ডেমোক্রেটিক, তাই তো? ডেমোক্রেসি, গণতন্ত্র। গণতন্ত্রের কটা পিলার? 4টে পিলার। 4টে পিলার কি কি রয়েছে? 4টে পিলার কি কি রয়েছে তোমার জানা আছে? ফার্স্ট, আইনসভা, যেটাকে বলা হয় লেজিসলেটিভ, এক্সিকিউটিভ, আর হচ্ছে কি অনেক করা হয়েছে। লেজিসলেটিভ কি কি আছে এখানে? এমএলএ আছে, এমপি আছে, রাজ্যসভা আছে, লোকসভা আছে, বুঝেছে? এরা কি করে? ল তৈরি করে, আইন, বিভিন্ন রকম আইন এরা তৈরি করে, পাস করে। আর সুপ্রিম কোর্ট এটাকে ঠিকঠাক হচ্ছে কিনা দেখে। 2 নম্বর আছে এক্সিকিউটিভ। কি কি আছে? পুলিশ আছে, এসডিও আছে, ডিএম আছে। এই যে লটা পাস করলে এরা ইমপ্লিমেন্ট করে, এক্সিকিউশন করে, তাই বলে এক্সিকিউটিভ অফিসার বলা হয়। এক্সিকিউটিভ অফিসার বলা হয়, এক্সিকিউট করে, যে সমস্ত লগুলো সেগুলো সোসাইটিতে প্রোডিউস করে, তাই বলা হয় এক্সিকিউটিভ অফিসার। বিডিও, এসডিও, ডিএম সব এগুলো এক্সিকিউটিভ, পাশে ব্র্যাকেটে লেখা থাকে এসডিও, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, তাই না? এক্সিকিউট করে। 3 নম্বর হচ্ছে জুডিশিয়ারি। হ্যাঁ, এখানে আছে জাজ কোর্ট, হাই কোর্ট, সুপ্রিম কোর্ট, আর তো লোয়ার কোর্ট রয়েছে, ডিস্ট্রিক্ট কোর্ট রয়েছে। ডিস্ট্রিক্টে আবার 2টো কোর্ট রয়েছে, ডিস্ট্রিক্টে আবার দেওয়ানি কোর্ট রয়েছে, ফুলদারি কোর্ট রয়েছে। ওটা ভাবে না, নরমাল সব করা যায়। 3 নম্বর পিলার হলো। আর হচ্ছে 4 নম্বর পিলার হচ্ছে কি? 4 নম্বর পিলার জার্নালিজম, সাংবাদিকতা। এই 3টে সোসাইটি ঠিকঠাক কাজ করছে কিনা পাবলিককে দেখানো, যেহেতু গণতান্ত্রিক রাষ্ট্র, জনগণকে দেখানো, এই সবাই এই উপরে 3টে মোস্ট পাওয়ারফুল ব্যক্তি, এরা ঠিকঠাক কাজ করছে কিনা এর কাজ হচ্ছে দেখানো, লোককে দেখানো। হ্যাঁ,
সংবাদ মাধ্যম হয়েছে। তো এই যে চারটে পিলার নিয়ে ভারতে কন্ট্রোল করেছে, বুঝলেন? তো এই সবগুলো নিয়েই ভারতের সিস্টেম। এরা পড়ে গেছো, এটাও পড়েছো, তোমরা এটাও পড়েছো, সুপ্রিম কোর্ট পড়েছো, এবং কিভাবে পাওয়ার এক্সিকিউট হচ্ছে। আর এখানেই বলা হচ্ছে বারবার যে এই চারটে পিলারের মধ্যে যে জুডিশিয়ারি, যে সুপ্রিম কোর্ট মানে সবচেয়ে বেশি পাওয়ারফুল মনে হচ্ছে, কিন্তু না, পাওয়ারফুল ওইরকম ভাবে না। চারটে পিলারের সমান গুরুত্ব রয়েছে। কোন একটা পিলার যদি বেশি উঁচু হয়ে যায় এমনি ঘর পড়ে যাবে, কোন পিলার যদি এমনি ঘর পড়ে যাবে। এই যে সব বলে যে না সুপ্রিম কোর্ট খুব উঁচু, বিধায়ক মানে খুব উঁচু, না, প্রত্যেকটা সমান একটা ব্যালেন্সিং থাকতে হবে, তবেই একটা সোসাইটি ঠিকঠাক রিফর্মস হয়েছে। আর এখান থেকে এগুলো মোটামুটি জানো, এমএলএ এমপি কিভাবে তৈরি হয় তোমাদেরকে জানা আছে, সেশন পড়ানো হয়ে গেছে, মানে এতগুলো তোমরা জেনেই নিয়েছো যে এমএলএ এমপি কাজ কি, কিভাবে কি এক্সিকিউট হচ্ছে, কিভাবে কি পাস হচ্ছে। হচ্ছে ইম্পর্টেন্ট ব্যাপার এখানে হচ্ছে যে এই কটার মধ্যে রাজার গুণ কার মধ্যে আছে বলো? রাজা টাইপ অফ কিং সেটা যারা তৈরি হচ্ছে হচ্ছে পার্লামেন্টে এমএলএ এমপি, এদের মধ্যে রাজার গুণ আছে। জুডিশিয়ারিতে পরীক্ষা হয়, এক্সিকিউটিভ অফিসার পরীক্ষা হয়, কি হয়, প্রিলি হয়, মেন হয়, ইন্টারভিউ, এদের কোনো পরীক্ষা হয় না। রাজার পড়াশোনা করার দরকার নেই, চালাতে ঠিকঠাক পারলেই হয়। আর সেটাই আমাদের পরবর্তী টপিকে পড়া শুরু হবে, হচ্ছে হর্ষবর্ধন পিরিয়ড। হর্ষবর্ধনের মধ্যে ওই কোয়ালিটি নেই, এই পড়া কোয়ালিটি অফ চালানো, যে কিভাবে চালাচ্ছে। আর সেখানে দেখতে গিয়ে আমাদের পরবর্তী টপিক ঢুকবো আমরা, প্রথম ঢুকবো শশাঙ্ক, তারপর ঢুকবো আমরা হর্ষবর্ধন। আগে দিয়ে আমরা গুপ্ত পিরিয়ডের মধ্যে পড়েছিলাম, এবং গুপ্ত পিরিয়ডে আমরা দেখেছিলাম লাস্ট, তাই তো, রুলার্স অফ গুপ্ত পিরিয়ড কাকে পেয়েছি? জীবিতগুপ্ত। দ্বিতীয় জীবিতগুপ্ত বলে আমরা জীবিতগুপ্তই রাখবো। স্যার গুপ্ত পিরিয়ড তো 550 হচ্ছে কি শেষ হচ্ছে, হ্যাঁ, গুপ্ত পিরিয়ড একদম শেষ রাজা তাহলে কি জীবিতগুপ্ত? জীবিতগুপ্ত কি ঐতিহাসিকগণ বলছে যে দ্বিতীয় জীবিতগুপ্ত, কোন বই জীবিতগুপ্ত আছে, কোন বই দ্বিতীয় জীবিতগুপ্ত আছে। জীবিতগুপ্ত হচ্ছে গুপ্ত বংশের শেষ সম্রাট। না, স্কন্দগুপ্ত আছে না 450 থেকে 51 পর্যন্ত, তারপরে তার দেওয়াই নেই, তারপরে লাস্টে বলা আছে জীবিতগুপ্ত শেষ। হ্যাঁ, জীবিতগুপ্ত শেষ। সবাইকে যে কজন উল্লেখযোগ্য ছিল তাদেরকে এ করছে। আমার যদি অশোকের পর কি আর কেউ ছিল না, তারা সে ইম্পর্টেন্ট ছিল না। 185 শেষ হয়েছে, আর মারা 232, তার মানে কত রয়েছে, কিন্তু তাদের ইম্পর্টেন্ট ছিল না, গুরুত্ব, ভ্যালুলেস। ব্যাপারটা হচ্ছে ভ্যালুলেস লোক ছিল, তারা ছিল আচ্ছা এই এলাকার কথা মুখ করছে, তুমি করছে কি ব্যাপার। তার যদি আমরা টপিকে ঢুকে যাই এবং টপিকে ঢুকে দেখি যে গুপ্ত পিরিয়ডে পড়েছি আমরা কি, যে সব থেকে স্বর্ণযুগ, গোল্ডেন পিরিয়ড অফ গুপ্ত এম্পায়ার। তো গুপ্ত পিরিয়ডে সবচেয়ে ইম্পর্টেন্ট যুগ, যে যে জিনিসপত্র আমরা পেয়েছি কি, যেটা হচ্ছে নবরত্ন বিরাজ করত, তাই তো। এবং নবরত্নের মধ্যে সবার মধ্যে সব কোয়ালিটি ছিল, জ্যোতিষশাস্ত্র বিচার করা আলাদা, ধরন্তরী আয়ুর্বেদ, এই যে ধরন্তরী কিসে পারদর্শী, আয়ুর্বেদ, তাই তো, চরম এদিকে সুন্দর বৃহৎ সংহিতা, সমস্ত ক্ষেত্রে পারদর্শিতা এই একই যুগে দেখা গেছে। ফলে এই গুপ্ত পিরিয়ডে বলা হয় সব থেকে বেশি টপ ফর্মুলেশন। কিন্তু যদি আমরা মানে একটা সব জিনিসকে আমরা ভালো করে ফলো করে দেখো, যে ইন্ডিয়ান যে মুসলিম আর আফগানিস্তানি মুসলিম দুটোর ডিফারেন্স কি জানো? ইন্ডিয়ান মুসলিম গণতন্ত্রে বিশ্বাস, ইন্ডিয়ান মুসলিম। যদি ভারতীয় যে সমস্ত মুসলিম দেখা হয়, কেন বলছি গণতন্ত্রে বিশ্বাসী, আর আফগানিস্তানের মুসলিম সম্প্রদায় যদি বলা হয়, ওখানে কোনো রুলস নেই, ওখানে যে শুধু ধর্মকেন্দ্রিক। ফলে প্রবলেমটা কি, যে ধর্মকেন্দ্রিক কোন সোসাইটি যখন চলবে আর আমাদের সেই গণতান্ত্রিক চলবে, দুটোর ডিফারেন্স হচ্ছে এটা, যে ধর্মকেন্দ্রিক চলার একটাই উদ্দেশ্য, ওখানে ইনকাম, সোর্স অফ ইনকাম, প্রোডাক্টিভিটি, অর্থাৎ উৎপাদন কম। আমাদের উৎপাদন অনেক বেশি, উৎপাদন কম হলেও সে এলাকাটা চালানো দরকার। ওখানে যে ধর্ম কন্ট্রোল করছে, আমাদের উৎপাদন অনেক বেশি, এখানে জনগণ কন্ট্রোল করছে, জনসংখ্যাকে চুজ করছে যে আমাদের চালাবে। তো এই পিরিয়ডে, গুপ্ত পিরিয়ডে আমরা যে দেখবো, যে গুপ্ত পিরিয়ডে উল্লেখযোগ্য যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে পরবর্তী
হর্ষবর্ধন পিরিয়ডে যখন হিউয়েনসান এসছে, হিউয়েনসানের যে বই তার নাম হচ্ছে সিইউকি, তাই তো? আর আমরা তার আগে বই পেয়েছি কার? ফাহিয়েন কি দুটো ডিফারেন্স দেখো। ফাহিয়েন যে বই লিখেছে আর হচ্ছে হিউয়েনসান যে বই লিখেছে। হিউয়েনসান এসে এই সোসাইটিতে কি কি খারাপ দিক, আর গুপ্ত পিরিয়ডে যে সমস্ত খারাপ দিক যেগুলো ছিল সামন্তবাদ, এক একটা এলাকার প্রতি, এবং সেই এলাকাটা রুলার্স করার জন্য এইখানে সতীদাহ প্রথা একদম চরম শিখরে বসে। এবং আমাদের হিউয়েনসানের যে বই সিইউকি, এখানকার ভ্রমণ বৃত্তান্ত, এখানকার কুসংস্কার, হ্যাঁ এখানে ভ্রমণ করে কি কি দেখেছি, এখানকার সমস্ত কিছু কালেক্ট করে নিয়ে গেছে। বিদেশ থেকে যে সমস্ত পরিব্রাজক যারা ট্রাভেলার্স ভারতবর্ষে এসেছেন তার প্রত্যেকে জ্ঞানের খোঁজে এসেছে, প্রত্যেকে জ্ঞানের খোঁজে এসেছে। তোমাদের আমি পড়েছিলাম সিকান্দার, পড়েছিলাম আলেকজান্ডার পিরিয়ড, তাই তো? আলেকজান্ডার পিরিয়ডে তোমাদের একটা কথা বলেছিলাম আমি, যেটা হচ্ছে ডায়োজেনিসের গল্প, তাই তো? ডায়োজেনিস এই কথা বলেছিল, সিকান্দার বলছে পৃথিবী জয় করেছে তবে এই করবে। তো ওখান থেকে ডায়োজেনিসকে একটা কথা বলেছিল যে ইন্ডিয়ায় যেহেতু যাচ্ছ তুমি আমার ওখান থেকে একটা হচ্ছে সাধু নিয়ে আসো, মন ওখানে সাধু মানে খুব জ্ঞানী হবে, ওর মধ্যে জ্ঞান নিবে। ওইখানে পড়ে যাবো আমরা, এখান থেকে ঢুকবো। সতীদাহ প্রথা যখন চরমে, তখন হিউয়েনসান যখন এদেশে এসছে, এটা তো গুপ্ত পিরিয়ডের একটা কালচার বয়ে বেড়াচ্ছে না। হর্ষবর্ধন পিরিয়ডে হিউয়েনসান এলো, তুমি দেখলেন যে কিছু লোক একটা মৃতদেহ ঘাড়ে করে নিয়ে যাচ্ছে, ঢাক ঢোল বাজিয়ে নিয়ে যাচ্ছে, আর একটা বাচ্চা মেয়ে পিছন থেকে মানে বধূ বেঁচে যাচ্ছে, ব্রাইডাল মেয়ে। হিউয়েনসান এই কি হবে ভাই, মরে যাচ্ছে, আবার একটু সেজে গুজে যাচ্ছি, কি হবে? এই ঘটনা তার বই লিখছে সিইউকি। লেখার পর তার ফিল হলো যে ইন্ডিয়ান সোসাইটি এটা কি ধরনের রোগ বলে উল্লেখ করেছেন, যে ইন্ডিয়ান সোসাইটি যেখানে এত জ্ঞান, যেখানে তক্ষশিলা, যেখানে নালন্দা, যেখানে শিলভদ্র, অতীশ দীপক, হ্যাঁ বলে এত যেখানে জ্ঞান, সেখানে এরকম একটা বেদি সমাজে কিভাবে ঢুকে রয়েছে। তো গুপ্ত পিরিয়ডের যে বিশালতা, সেই বিশালতায় যে জিনিসটা খারাপ দিক উঠেছিল সেটা হচ্ছে মেল সুবিধা, যে নারীদের হচ্ছে সবসময় কলুষিত করে রাখা হয়েছিল, নারীরা সবসময় পদচারী হয়েছিল, মেনলি নারীদের কোনো উন্নতিমূলক কাজে লাগানো হয়। ফলে একটা নারীর বিবাহ, জন্মদিনের দ্বিতীয় কোনো কাজ ছিল। আর যখনই সেই মানুষটা মারা যাচ্ছে, তার স্বামীটা মারা যাচ্ছে, তাকে রাখা মানে আরো হচ্ছে কুসংস্কার, ফলে তাকে পুড়িয়ে দেওয়া সেটা দ্বিতীয় কাজ ছিল। আর এই কাজ সৃষ্টি হয়েছে গুপ্ত পিরিয়ডের কিছু আগে, যেটা সামন্তবাদী ধারণার মেন পারপাস। সামন্তবাদী আর হচ্ছে সাম্রাজ্যবাদের মধ্যে মেন পার্থক্য হচ্ছে সামন্তবাদী ক্ষুদ্র ক্ষুদ্র এলাকার প্রধান, আর সাম্রাজ্যবাদী এখানে তারা সারা ভারতবর্ষ রাজ করবে, ঠিক আছে? তো সামন্তবাদী ছোট ছোট এলাকা, আমাদের উত্তর ভারতে গুপ্ত পিরিয়ড দেখছি, উত্তর ভারতে কিছু কিছু উজ্জয়িনী, পাটলিপুত্র এইসব জায়গা হচ্ছে রাজত্ব করছে, তাই না? কিন্তু আমরা যদি এই পিরিয়ডে চলে আসি, হিউয়েনসানের পিরিয়ডে দেখবো আমরা, হিউয়েনসান বলছেন যে গুপ্ত পিরিয়ডের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা যদি এই সমস্ত টাকার ব্যবহার, এই কুষাণ পিরিয়ডে যে স্বর্ণমুদ্রা হয়ে থাকবে, কিন্তু এই বেদি সমাজকে অনেকটা টেনে নিচে নিয়ে গেছে। এবং এই ভালো ভালো কথার জন্য দেখবে হিউয়েনসানকে বলা হচ্ছে মানে কি বলতো, মানে হচ্ছে যারা পর্যটকদের রাজকুমার, প্রিন্স অফ পিলগ্রিমস। প্রিন্স মানে রাজকুমার। কোশ্চেন করেছিল, এখন কিন্তু খুব কম কোশ্চেন করছে, এটা ম্যাক্সিমাম করে ফেলেছে বলে এখন আর করছে। তোমরা যদি ওই পিরিয়ডে চলে যাই, এবং পিরিয়ডের পর আমরা দেখি স্যার কতদিন আগে দেখছিলাম কোশ্চেন আনসার করা ছিল, যে বিবরণ দিয়ে দিচ্ছে ব্যক্তিটাকে সেটা বলতে। হ্যাঁ কিছু কিছু দেবে না, এই কোশ্চেন এটা হচ্ছে না, ওটা কোশ্চেন তোমার হচ্ছে কুইজের আনসার যদি যাও তখন হ্যাঁ কম্পিউটার করা ছিল। আচ্ছা মানে পুরো একটা কনস্টিটিউশনে একটা আর্টিকেল করতে হবে, তার ডিটেইলস গুলো দিচ্ছে, মানে আগে যেটা আর্টিকেল দিয়ে জিজ্ঞাসা করতো, আর সেটা ডিটেইলস দিয়ে বলছে এটা কোন জিনিসটা কি, বা এটা কত নম্বর আর্টিকেল আছে, আচ্ছা বা এটা কোন ব্যক্তির কথা বলা হচ্ছে।
হয়তো তার কিছু একটা উপাধি তার কিছু সম্মানী কিছু বলে দিল যে সেটা কোন ব্যক্তি এটা বেশি কুইজে করে, এটা ম্যাক্সিমাম যখন কুইজে যাবে, যদি কখনো কুইজ অ্যাটেন্ড করো, কোথাও কুইজ অ্যাটেন্ড করো না পারলেও যাবে, অ্যাটেন্ড করে দেখবে যে মানে কিরকম ডিপলি কোশ্চেন করে, সহজ উত্তর কিন্তু অনেক ডিপলি করে, হেভি ডিপলি কোশ্চেন। ফলে প্রবলেমটা কি হবে, উত্তরটা কিন্তু সহজ জানা। হ্যাঁ তুমি যখন একবার অ্যাটেন্ড করে আসবে তোমাদের ভালো লাগবে যে না আমি এটা আবার জানতে হবে যে কি কি ঘটনা ঘটেছে, তোমার আর ভালো লাগবে। কুইজ অ্যাটেন্ড করা তো খুব ভালো জিনিস, খুব ভালো লাগে। তো আগের দিন গুপ্ত পিরিয়ড আমরা যেখানে শেষ করে দিই, তারপর থেকে আমরা যদি ধরি যে গুপ্ত পিরিয়ডের পরে ভারতবর্ষে যারা এসেছে তারা হচ্ছে হুনরা এসেছে। হুন, এই হুনের দুটো শাখা, একটা শ্বেত হুন, একটা হচ্ছে ব্ল্যাক হুন, তাই তো? একটা শ্বেত হুন আর একটা হচ্ছে ব্ল্যাক হুন, মানে কালো হুন। তো এই দুটো হুনের দুটো নেতা ছিল, এবং দুটো নেতার মধ্যে যে শ্বেত হুন ছিল, বাড়িয়ে গেল। না ঠিক আছে। তো শ্বেত হুন যে হুনদের যে নেতা, হুনদের যে নেতা তাকে বলা হতো এটি, কি বলা হতো? এটি। কে? ও, তো শ্বেত হুনদের যে নেতা তাকে বলা হতো কি? এটি, মানে হুনদের নেতাকে এটলে বলা হতো। তো এই যে পিরিয়ড টাইমে হুনরা ভারতবর্ষে প্রবেশ করলো, এবং সেটা হচ্ছে রাজস্থান ওই পোর্শন প্রবেশ করলো, এবং পরবর্তীকালে আমরা দেখবো যে হুনরা ওই রাজস্থান প্রদেশটাকেই তারা বসবাস করে, এবং হুনরাই পরবর্তী ভারতবর্ষে রাজপুত নাম ধারণ করেছে। এবং রাজপুতরা সবসময় কি সাহসী হবে, এখনো রাজপুত রাজস্থানের কোনো রিক্রুটমেন্ট দেখো রাজপুতদের জন্য আলাদা রিজার্ভেশন থাকে। পারপাস ওটাই যে ভারতীয় বিভিন্ন ক্ষেত্রে তাদের অবদান অনেক ছিল। আমাদের এখনকার সোসাইটি দাঁড়িয়ে দেখো বিভিন্ন শ্রেণীকে বিভিন্ন ছাড় দেওয়া হয়, তাই না? দেওয়ার পারপাসটা কি, যে তারা একটা টাইম ভারতবর্ষকে এই ভারতবর্ষের জায়গায় দাঁড় করাতে গিয়ে অনেক পরিশ্রম করেছে। ঠিক তেমন রাজপুতরাও এই ভারতবর্ষকে একটা টাইম তারা লুটপাট করে নিয়ে গেছে, কিন্তু পরবর্তী টাইম তারা এই ভারতবর্ষে অনেক অবদান রেখে গেছে। তাই জন্য রাজপুতদের, রাজস্থানের যে রাজপুত, তাদের জন্য আলাদা সিট বরাদ্দ করবে, ওখানে বাইরে থেকে কেউ গিয়ে এন্ট্রি নিতে পারবে, ওরাই পাবে। তো এই যে হুনদের যে নেতা তার নাম হচ্ছে, একজন নাম হচ্ছে তোরমা, কি নাম? তোরমা। হ্যাঁ, ব্ল্যাক হুনদের নেতা। হুনদের নেতা ধরো, ওটা কোশ্চেন ডিপেন্ড করে না, ধরো হুনদের দুটো সিনিয়র সেট হুন, হচ্ছে কালো হুন, ব্ল্যাক। তার মধ্যে এক নেতা হচ্ছে কি, তাদের হেড কে বলা হয়, হুনদের প্রধানকে বলা হয় অ্যাটিলা বলা, আর এই রঙের অ্যাটিলা নেতা হচ্ছে তোরমা, ঠিক আছে? আর তোরমান হচ্ছে ভানুগুপ্তের পুত্র ছিল। পরীক্ষা হয় না, কোশ্চেন হয় না, কিন্তু এটা মনে রাখতে হবে যে তোরমান হচ্ছে ভানুগুপ্তের পুত্র, এবং পরবর্তীকালে তার প্রজন্ম, আমাদের প্রাচীন কালের প্রজন্ম আমাদের মনে আছে তারা কেমন ছিল, বনে ছিল না ডাঙায় ছিল, জলে থাকতে পারা যায় না। তো বলা হয় ভানুগুপ্তের, এই যে ভানুগুপ্তের যে পুত্র পৌত্র যারা ছিল, তারা গুপ্ত পিরিয়ডে একসময় তারা ছিল কি সামন্ত ছিল, গুপ্ত পিরিয়ডে একবার ছিল সেগুলো সামন্ত ছিল। পরবর্তীকালে সেই ধারা বজায় রেখে তারা ভারতবর্ষে এসে এখানে স্থায়ীভাবে থেকে যায়, তারা ফিরে যায়। কিন্তু যুদ্ধ চলে, তাদেরকে বলা হয় মিহিরপুর, তাই তো? তোরমান আর মিহির কথায় মেন বলা হয়, কিন্তু মিহির গুলা তোরমান এরা পরবর্তীকালে আর ফিরে যায়, ফলে এদেশেই তারা ঘাটে স্থাপন করেছে, পরবর্তীকালে তারা এদেশে রাজপুত নাম ধারণ করে এদেশেই রয়ে গেছে, এবং বিভিন্ন ঐতিহাসিক এনে বিভিন্ন রকম মতামত রয়েছে। এবং পরবর্তীকালে যদি আমরা দেখি যে গুপ্ত পিরিয়ড আমাদের সমস্ত হয়েছে উত্তর ভারতে, এবং এই সময় উত্তর ভারতকে কেন্দ্র করে গুপ্ত পিরিয়ডের যখন দুর্বলতার সুযোগ নিয়ে বাংলার গৌড় যদি ধরি, আমরা আসাম আর বাংলা প্রদেশের পুরো মিডিল টাইমটা নেই, ঠিক আছে? গৌড় যে জায়গা, এবং সেই গৌড়ে এখন স্বাধীন নৃপতি বলা হয়, বাংলার স্বাধীন নৃপতি বা শেষ স্বাধীন নৃপতি বলা হয়, হিন্দু নৃপতি বলা হয়, সেটাকে আমরা কাকে বলি, শশাঙ্ক। তো ওই কোশ্চেনটা বারবার লিখে রাখবে, এই কোশ্চেনটা রিপিট করে, বাংলার শেষ স্বাধীন নৃপতি নরপতি কাকে বলা হয়, তার উপাধি নাম হচ্ছে কি শশাঙ্ক। উপাধি কি ছিল না?
গল্পটা বেশ স্বাধীন বাংলার স্বাধীন আরেক নাম নরেন্দ্র গুপ্ত। দুনিয়াতে প্রথম জীবনে সামন্ত রাজা ছিল। হ্যাঁ, গুপ্ত পিরিয়ডে এও সামন্ত রাজা ছিল। গুপ্ত পিরিয়ডে এও হচ্ছে কি ছিলেন সামন্ত রাজা। সেটা এটা মুর্শিদাবাদ, কোথায়? ম্যাপটা যদি আমরা খারাপ করেও দেখি, ম্যাপটা মোটামুটি হচ্ছে এরকম, ঠিক আছে? তো ম্যাপটা যদি এরকম দেখি, আমরা যতক্ষণ পড়ে আসছি এখন অব্দি আমরা এই উত্তর ভারতে পড়ে আসছি। উত্তর পিরিয়ডে উত্তর সাইডে ভারতের উত্তর সাইডে যে সমস্ত রাজা সামন্ত শাসক যারা শাসন করে তাদেরকে পড়ে আসছে। এবং এই যে শশাঙ্ক যে পড়ছে তিনি হচ্ছে এই বাংলা পত্রিক এইরকম জায়গায় শাসন করছে, গৌড়, এটা হচ্ছে গৌড় শাসন করছে। ঠিক এই সময় এর একটা জায়গা কনৌজ, সামন্ত রাজাদের একটাই দুর্বলতা কি, ছোট ছোট জায়গায় রাজত্ব করবে কিন্তু এলাকা অনেক চাই, একটাই কম, তোমার টাকা পয়সা কম, সৈন্যবল কম, তুমি কম জায়গা ভাবো না, মানে মানুষের মনে একটা আশঙ্কা থাকে না, যদি 5 টাকা যায় 500 রাজা আছে, 5 হাটা একটা জীবনে বলুন না যত দাও আরো দাও আরো দাও, তো সে প্রসঙ্গটা আলাদা, এই ব্যাপারটা তো একই। তো শশাঙ্ক যখন এই বাংলা প্রদেশে গৌড় শাসন করছে তখন তিনি ফলো করলেন যে এই সমস্ত সামন্ত রাজাদের মধ্যে এই কনৌজ বলে যে জায়গাটা সেখানে একজন শাসন করছেন, তার নাম হচ্ছে দেবগুপ্ত। এটা হচ্ছে দেবগুপ্ত। তো তিনি ভাবছেন যে এখান থেকে যদি আমার এতটা এলাকা আমাকে যদি রাজত্ব করতে হয় তাহলে দেবগুপ্তের সঙ্গে আমাকে হাত মেলাতেই হবে। ইম্পর্টেন্ট এখানটা, এটা গল্পটাই দরকার যে আমার যদি এখান থেকে এতটা এলাকা দেব, প্রত্যেকটা এলাকা ছোট ছোট এলাকা ভাগ করা, এখানে একজন শাসন করছে, এখানে একজন শাসন করছে, এখানে একজন করছে, বিহারে বিহারে শাসন করছে, প্রত্যেকটা এলাকা। তো এখান থেকে দেখছি এদের সঙ্গে এদের কোনো রিলেশন নেই শশাঙ্কের সঙ্গে, দেখছি এই একজন ব্যক্তি রয়েছে যে শশাঙ্কের সঙ্গে মিলিত, শশাঙ্ক এই দেবগুপ্তের সঙ্গে মিলিত হয়ে কি করছে মালব রাজ্য
গুজরাটে মালব রাজ্য কি করছে, আক্রমণ করার চেষ্টা করছে। কেন? সামন্ত রাজাদের একটাই লক্ষ্য যে একচ্ছত্রপতি অধিকার, মানে এই এলাকা পুরো তারা হচ্ছে শাসন করবে। শাসন করতে এলাকাকে তো হারাতে হবে নাকি? অশোক তো জন্মেই তো আর সব শাসন বাসন করেন, একটা একটা বুঝেছে, একটা একটা জায়গা তাকে কি করেছে, ক্যাপচার করেছে, তার সেই শক্তিটাকে স্থাপিত করেছে। তো এদেরকে যদি সারা জায়গা, একটা জায়গা থেকে সারা জায়গায় স্থায়ী করতে একটা এলাকা হারাতে হবে। তো এই দেখবে এদের সঙ্গে টাই আপ না করে পরবর্তী হচ্ছে দেবগুপ্তর সঙ্গে টাই আপ করে কি করলো, যে পরবর্তী রাজাদের হারানোর প্রচেষ্টা। ওই পরবর্তী রাজাদের মধ্যে দেখতে পাবো যে মালব রাজ্য, এই মালব রাজ্যে যিনি শাসক, প্রভাবক বর্ধন, জিততে হবে এর কাছ থেকে। এর কাছে যদি না জিতি তাহলে তো এই এলাকাটা তো শশাঙ্কর আন্ডারে বলা যাবে কি? বলা যাবে না। প্রভাকর বর্ধন কি করলেন, তার কন্যা রাজশ্রীকে বিয়ে দেয় কার সঙ্গে? গ্রহ বর্মণের সঙ্গে। প্রভাকর বর্ধন তার কন্যা রাজশ্রীকে গ্রহ বর্মণের বিবাহ দিয়ে এই কনজরালি যে দেবগুপ্ত ছিল তার সঙ্গে বিরোধ তৈরি। দেবগুপ্ত তাইয়াবের সঙ্গে আর যে বিয়ে দিয়েছে এদিকে এদিকে এর সঙ্গে, তাহলে এই এলাকা কি ওই এর আন্ডার চলে যাচ্ছে। সমস্যা গেল কি, যে গৌড় সেনে কোন যে দেবগুপ্ত এক হয়ে গেল, আর এরা দুজন লড়াই করছে এদের দুজনের সঙ্গে। কারা লড়াই হচ্ছে? শশাঙ্ক আর হচ্ছে দেবগুপ্ত। আর প্রভাকর বর্মণ আর প্রভাকর শ্বশুর জামাই লড়াই তো করবে, এই করবে না? বলা হয় যে এই গ্রহ বর্মণ আর এই প্রভাকর বর্মণ হেরে যাবে, বুঝলে, হেরে যাবে এবং গ্রহ বর্মণের হত্যা। পরবর্তীকালে আমরা দেখব যে তারপরে গ্রহবর্মণের বড় শালা সেও মারা যাবে, তারপরে গিয়ে হর্ষবর্ধন আসে। কার সঙ্গে বিয়ে দিয়েছিল কে? গ্রহবর্মণ। গ্রহবর্মণের ছোট ভাই হচ্ছে ভাস্কর বর্মণ। যুদ্ধে পরাজিত হয়ে নিহত হওয়ার পর ভাস্কর বর্মণ লড়াই করে। ভাস্কর বর্মণ লড়াই করার পর ভাস্কর বর্মণও হেরে যায়, কারণ এদের যৌথ বাহিনী ভাঙবে না, দেবগুপ্ত আর হচ্ছে শশাঙ্ক ততক্ষণ ভাঙেনি। প্রবলেম হয় যে রাজশ্রীকে কে নিয়ে, আর এই রাজশ্রীকে নিয়ে তাদের মধ্যে বিরোধ তৈরি, এবং এই রাজশ্রীকে বিরোধ হওয়ার পর দেবগুপ্ত শশাঙ্কর সঙ্গে আলাদা হয়ে গেল। এবার ঝামেলা শুরু হয়েছে যে প্রভাকর বর্মণের ছোট ভাই রাজ্যবর্ধন। প্রভাকর বর্মণের ছোট ভাই হচ্ছে রাজ্যবর্ধন লড়াই করতেছে, বলছে রাজ্যবর্ধন শশাঙ্কর সঙ্গে জিততে পারেনি, কিন্তু শশাঙ্কর যে সমস্ত কমিশন ধরা পড়েছিল, ফলে পরবর্তীকালে 16 বছর বয়সে ওই রাজ্যবর্ধনের ছোট পুষ্যবতী, রাজ্যবর্ধনের ছোট পুষ্যবতী বংশ, রাজ্যবর্ধনের ছোট ভাই যিনি হচ্ছে হর্ষবর্ধন 16 বছর বয়সে ওই সংসারে হাল ধরে। ফলে এইখান থেকে হর্ষবর্ধন এই বংশের হাল ধরার পর থেকে এই রাজার কোয়ালিটি বারবার বললাম যে বললাম যে এদের কোনো পরীক্ষা দিতে হয় না, কিন্তু এদের চালানোর ক্ষমতা রয়েছে। যদি কোনো এমএলএ কে গিয়ে জিজ্ঞেস করো আর্টিকেল 124 কি আছে বলো, পারবে ওরা কি বলবে, এই একটা আইপিএস লাগবে দিয়ে বলে দিতে উত্তর। রাজা যে আপনার রাজা কোয়ালিটি চালানোর ক্ষমতা থাকতে হবে, তাকে না আবুর তরফে বই পড়তে হবে, এই জন্য তাকে এমএলএ এমপির কোনো পরীক্ষা হবে।
চোর টাকা চোর ছেদ যদি চালাতে পারে তো এমএলএ আইন ধরে ফোন করেছে। ওই জন্য বারবার বললাম যে ওদের 5 বছর পরে পরে পরীক্ষা দিতে হবে, আর এদের একবার পরীক্ষা দিলেই চাকরি, তাই না? যে কার বেশি যদি ধরা হয়, যে কার পাওয়ার বেশি, এমএলএমপি না একটা আইপিএস না আইএএস। এমএলএমপি এই জন্যই বলা হয় যে এদেরকে এই জন্য চালানো হয়, যে একটা আইপিএস দেখো এটা এমএলএ এর কথা শুনছি যে সই করতে হবে, কিন্তু একটা এমএলএ সারা এলাকার লোককে কন্ট্রোল করতে হবে, তাই না? আমি আছি তোমাদের দাদা, অশিক্ষিত মূর্খ দাদা, তোমাদের আমি দাঁড়িয়ে আছি, তোমাদের জীবনে আঁচ লাগতে দেবো না, প্রত্যেকে ঘরে ঘরে উড়োজাহাজ দিয়ে দেবো, উড়ে উড়ে বাথরুম করতে দেবো। সে হোটেলে যাই, এই যে এত মানুষকে কন্ট্রোল কিভাবে করে? এভাবেই করে। ঠিক হর্ষবর্ধনকে দেখো এই পিরিয়ডে সব থেকে উল্লেখযোগ্য সম্রাট, এবং একে সম্রাটই বলা যায়, কারণ এই উত্তর ভারতের যত এলাকা, সমস্ত কিছুর উপর কন্ট্রোল ছিল। হর্ষবর্ধনের টাইম পিরিয়ড পড়ে দেখবে আর ম্যাপটা একবার দেখবে যে উত্তর ভারতের কোন রাজাকে হারাইতে রইল, উত্তর ভারতের সমস্ত রাজাকে হারিয়েছিলেন হচ্ছেন হর্ষবর্ধন। আর এই ঘটনা কোথায় পাই আমরা? বাণভট্টের হর্ষচরিতে পাই আমরা এই বিজিত রাজ্যের কাহিনী, যে কোন রাজ্যকে কিভাবে হারিয়েছে হর্ষবর্ধনের সভাপতি। এই কোশ্চেন রিপিট হয়, লিখে না। হ্যাঁ, হর্ষবর্ধন দেখো, এর পরবর্তী টপিক আমাদের হচ্ছে হর্ষবর্ধন। ছয় সালে সিংহাসনের মধ্যে কোথায় করৌজে বসে, ঠিক আছে? হর্ষ শব্দটা নতুন সালের সূত্র গুপ্ত অব্দকে চালু করেছিল। না, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। সাল প্লাস ব্যক্তি রাজধানী এইগুলো মিস করবে বারবার বলছি, কারণ প্রত্যেকের রাজধানী আলাদা, বারবার মনে থাকবে না, কিন্তু পড়ে 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 যেতে যেতে একটা টাইমে তোমাদের মনে থাকবে। বারবার বলি কোনটা রাস্তায়, একই রাস্তা বারবার যাও, মুখস্থ হয়ে যাবে। আজকে কোথাও যাও, কালকে গেলে ওই রাস্তায় খুঁজে পাবে না, তুমি এটা ছিলই না হয়তো, তো ওই জন্য বারবার পড়বে। কেন বারবার? এই জন্য গুপ্ত পিরিয়ডে আরেকজন উল্লেখযোগ্য কবি হচ্ছেন কালিদাস, তাই তো? কালিদাসকে অনুকরণ করে কালিদাসের যত লেখা নাটক, তাই তো? পারদর্শী কিসে? নাটক। আগের দিন আমি তোমাদের বলছিলাম, এই জন্য তাকে বলা হয় বাংলা শেক্সপিয়ার।
কত অসম উত্তর পথ সমীকরণ উত্তর পথ উত্তর পথ দ্বিতীয় পুলকেশীকে বলা হতো দক্ষিণ দক্ষিণ এখানে যে ইম্পর্টেন্ট একটা টুইস্ট রয়েছে এটা দিচ্ছি যে বারবার আগে দিন তোমাদের পড়েছিলাম যে যদি সাম্রাজ্য তোমাদের করতে হয় তোমাদের ইকোনমি খুব দরকার। তুমি যদি কালকে তোমার বাড়িতে তুমি চাও বাড়ি গেল তোমার এলাকার সবাই কথা শুনবে, তুমি বিশাল বডি বানিয়ে সব বিশাল বডি এরপর হাঁটছো, কেউ কথা শুনবে ছেঁড়া ছিঁড়ে জামা পরে ঘুরে বেড়াচ্ছ, আর 1 কোটি টাকা লেখা চেক সাইন করার ক্ষমতা রেখে ছেঁড়া প্যান্ট, সবাই এই অফিসার আছে স্যার, হ্যাঁ হ্যাঁ কোথাও কিছু হয়েছে 1 কোটি টাকা চেক, আরে যা ভাত কিনে খাবে, তুমি হেঁটে যাও। এটা হচ্ছে পাওয়ার, ইকোনমিক পাওয়ার বলতে চাইছি, এটা ইকোনমিক পাওয়ার। হর্ষবর্ধন তো বারবার চেয়েছিল যে আমি সমস্ত রাজ্যে কন্ট্রোল তো ঠিক আছে কিন্তু আমার ইনকাম দরকার। ইনকাম কোথায়? ইনকাম আছে দক্ষিণ ভারতে মশাল। আর দক্ষিণ ভারতে আসতে গেলে প্রথমেই তাকে সাম্রাজ্য হতে পুলকেশী, ঠিক আছে, বাতাপি চালু করে দ্বিতীয় পুলকেশী, এবং দ্বিতীয় বলে বারবার হেরে তিনি ফিরে গেছেন, না ওর রাস্তায় গিয়ে আমার লাভ নেই, আমি আমার এলাকায় চেয়েছিলেন বারবার। কারণ তুমি যদি আজকে বাড়িতে একটা 5 টাকা বাড়ি খাটিয়েছো আর তুমি পাথর দিয়ে গাড়ি যার পকেটে টাকা শুরু হয়ে গেছে, তুমি কি করবে? ইনকাম করার চেষ্টা করবে না দেখতে। তো পুরো এইটা আমাদের হর্ষবর্ধন পুরো রাজ্যে সাম্রাজ্য করেছে, এবার যে টাকা যদি ইনকাম করতে আমাকে দক্ষিণ ভারতে যেতেই বারবার যাচ্ছে আর পুলকেশীরা জিতে আসছে। ফলে দেখা যাবে এই সামন্ত যে প্রভাব গুপ্ত পিরিয়ডের সাম্রাজ্যবাদী প্রভাব দেখলাম সারা ভারত সাম্রাজ্য করছে, কিন্তু এই পিরিয়ডের সামন্তবাদী প্রভাব ছোট ছোট এলাকায় রাজা, বারাসাতে একটা রাজা, বহরুর একটা রাজা, এর একটা রাজা, কিন্তু অশোক মহান সম্রাট, সারা ভারতের অশোক মানে একজন, তাই না? তো এই এরা হচ্ছে সামন্তবাদী, ছোট ছোট এলাকার হচ্ছে রাজাপুর। তো ফলে এই যে এলাকা বাড়াতে গিয়ে এর সঙ্গে ঝামেলা হচ্ছে, এটা হারাতে পারছে অশোক বিচক্ষণ বুদ্ধিশীল রাজার কোয়ালিটি এটাই হয়, বিচক্ষণ, যুদ্ধ করবো না কিন্তু জিততে হবে, এটাই যে রাজার কোয়ালিটি। আর রাজসুলভ মানসিকতা মানে এটাই যে তোমাকে পড়তে হবে, তোমাকে বিচক্ষণের সময় পড়তে হবে, যে জানতে হবে যে আমার এইটা আমার কোথায় আমার কাজে লাগছে, এইটা করে আমার কি কি কাজে লাগে, ইকোনমি কেন দরকার। আমি 5 টাকা অনেকে দেখবে, আমি ম্যাক্সিমাম টাইম মেলায় গিয়ে দেখি আমি দূরে দাঁড়িয়ে থাকি, ছেলে খুব কিনতে যাই, এটা আমরা কিনতে যাই, আমি বউ কাছে আমি যাও দোকানে, আমার দোকানে হচ্ছে দাঁড়াতে পারি, দূরে দাঁড়িয়ে থাকি, কমিয়ে দেবে। হ্যাঁ না না এটা না কেনে, আমি পরে গিয়ে পয়সা দিই। তো অনেক লোক যায়, যাবে একটা মোটা দিয়ে পার্স রাখবে, এরকম 5 টাকা এবার এসে দোকান দেওয়ার সময় তোর কাছে 200 টাকা, এই তোর কাছে 100 টাকা দিলাম। এবার আলটিমেটলি যখন আমি পাশে গিয়ে দেখছি তো পার্স তো দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে একটাই 200 টাকা নোট করে যা শুরু খাওয়া হচ্ছে, মানে ব্যাপারটা পার্সটা কিন্তু মোটা, তো ব্যাপারটা যে পার্সটা মোটা, মানে এখানেই যারা টাবর মানে ইকোনমিস্ট রয়েছে, যারা টাকা নিয়ে ভাব, তারা বলছে মানে 1000 টাকা নিয়ে একটা পার্স কেউ 50 টাকা পার্সে 950 টাকা ঢুকে রাখে, ও ছেঁড়া পার্স লোক দেখে রেসপেক্ট করবে, বিশাল পার্স ব্যবহার করছে 1 টাকা বলি সে যাই পারে, ব্যক্তি বিশেষে বিভিন্ন রকম হয়। তো ব্যাপারটা হচ্ছে যদি আজকে আপনি দেখুন, আপনি যদি 100টা ছেলে থাকেন তারা দেখবেন অন্তত পক্ষে তার মধ্যে ছেলের এইরকম অবস্থা হয়, পকেটে না প্যান্টের পকেটে না পাস ছিঁড়ে চলে গেছে, জাস্ট একটু জুড়ে আছে তার মধ্যে, না কিন্তু পাশে থাকবে। হ্যাঁ সেটাই বলছি, আর আমাদের মেয়েদের পাস সুন্দর হয়, কত নতুন নতুন হয়, আজকের এটা কালকে সেটা, বাইরে হাতে করে দেখে দেখে নিয়ে যেতে হবে তো একটা টাকা সে হোক না, ব্যাপারটা বলার উদ্দেশ্য যে আমরা যখন পড়তে আসছি আমাদের এই বাইরের চাকচিক্যটা ইম্পর্টেন্ট এটাই যে আমি একটা ছেঁড়া দামি জামা পরি, কিন্তু আমার ছেঁড়া দামি 100 টাকার যে জামা, এই জামা তুমি ফুটপাতে কেন বিগ বাজারে যাও 2000 টাকা নেবে, তুমি ওটাই বিগ বাজারে কিন্তু জামা 2000 টাকা নেবে, তুমি ফুটপাতে 100 টাকা নেবে। আমি বলছি 100 টাকায় ওই ছেঁড়া দামি জামা পাবো, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তোমার মধ্যে ওই কোয়ালিটি যেরকম, যে আমি আজকে 200 টাকা জামা পরছি তার মানে এই তুমি ভিখারি হয়ে গেছো, মানে কোয়ালিটি রয়েছে বাট তোমার তো সেই একই জামা পরবো 2 টাকা, হ্যাঁ হ্যাঁ তুমি বিশাল ঘুরে বেড়াচ্ছ, আর তারপর দেখছো জিনিসের ভ্যালু আলাদা হবে, প্রত্যেকটা তুমি সেই জায়গায় স্থাপন করতে হবে। পরিশ্রমটাই ইম্পর্টেন্ট, অনেক বলে পরিশ্রমই ইম্পর্টেন্ট, আমি বলছি পরিশ্রম না, স্মার্ট ওয়ার্ক খুব ইম্পর্টেন্ট। যদি পরিশ্রমই ইম্পর্টেন্ট হতো তাহলে মাটি কাটা লোক সবচেয়ে বেশি পৃথিবীতে ইয়ে করে পরিশ্রম, প্রত্যেক বেশি পরিশ্রম কেউ করতে পারবে না।
হ্যাঁ, তো চেষ্টা করবে যে ওই জায়গায় খেয়াল রাখা। তো হর্ষবর্ধন পিরিয়ডে আমরা যেটা দেখবো যে হর্ষবর্ধন নিজে হচ্ছে এই সমস্ত গ্রন্থ পড়েছিলেন যেটা হচ্ছে কালিদাসের লিখিত, কালিদাসের লিখিত, এবং কালিদাসের এই গ্রন্থগুলো পড়ার পর তার মনেও সাহিত্য লেখার স্পৃহা জন্মায়, মানে মনে ইচ্ছা জন্মায়। অনেক সময় হয় দেখবে যে তোমাদের বিশেষ করে এরা মেয়েদের কথা ছেলেদের মনে বেশি হয়, দুটো বন্ধু গেছে, তার একটা গার্লফ্রেন্ড আছে, সে যখন 10 দিন ঘুরবে তখন আমার যদি একটা গার্লফ্রেন্ড থাকে খুব ভালো, কনসেপ্ট অটোমেটিক চলে আসে, এবং পঞ্চম দিনের মধ্যে সে একটা গার্লফ্রেন্ড জোগাড় করে নিয়ে তুই এবার দাও আমি গার্লফ্রেন্ড জোগাড় করে আসি, এটা অটোমেটিক। হ্যাঁ, তো কাদম্বরী আমরা যদি যাই যে কালিদাসের লেখা বই, সেই লেখা বইগুলো পড়ে আমাদের হর্ষবর্ধন কি করেছিল, কিছু কিছু গল্প বই গ্রন্থ লেখার চেষ্টা করেছিল। হর্ষচরিত্র বান হোটেলে এই যে বইগুলো হচ্ছে তার হচ্ছে হর্ষবর্ধন। কি কি রয়েছে? প্রিয়দর্শিকা, আর কি আছে? রত্নাবলী আছে না? এই রত্নাবলী একটা গল্প রয়েছে। রত্নাবলী কনসেপ্ট কোথা থেকে পেল? এই যে রত্নাবলী নামটা হঠাৎ করে তো লিখতে পারতো, তো প্রভাকর বর্মন লিখতে পারতো, রাজশ্রী লিখতে পারতো, যে দাম ধ্যান করতে সেই বিষয়টা নিয়ে রত্নাবলী গল্পটা এর হচ্ছে ওরা বলে তারা বলছে। রত্নাবলীর কাহিনী হচ্ছে, তোমরা কালিদাস শুনেছ? কালিদাস প্রথমে বোকা ছিলেন, এটাও জানো, জানো নাকি? ছিল না, জানো না? কালিদাস নিজের কাছে বসে ওই গাছে ডাল কাটতো। কালিদাস, হ্যাঁ, সেই মশারির ভিতর ঢুকতে পারবে না, মশারির ভিতর দিয়ে ছামবে। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে এরকম যে কালিদাস তার জীবনের প্রথম পিরিয়ডে যখন বোকা ছিলেন, তো সেই সময় টাইম ফ্রেমে কালিদাস যাকে বিয়ে করেছিল তার নাম হচ্ছে রত্নাবলী। তো বিয়েটা কেমন হয়েছে, এটাই হচ্ছে এই রত্নাবলীর মেন ঘটনা। যে এই রত্নাবলী হচ্ছে ছিল খুব উচ্চ মেধাসম্পন্ন, যা পর্যায় মধ্যে, এবং শাস্ত্র সম্পর্কে খুব জ্ঞান। ওনার যে গুরু ছিলেন বদরুচি, মানে সাধু, তখন তো সাধু বদরুচি শিখে দিতে যে এটা এই করতে ওই করতে ওই করতে, একটা দিন পরকে বদরুচিকে হারিয়ে দিয়েছে। আর শুধু এই আমাদের রত্নাবলী মানে খুব অহংকারী ছিল। আর অহংকার হওয়ার কতগুলো গুণ রয়েছে, মানে যেমন আমরা গাছে জল দিলে জলটা বাড়ে, আমাদের অহংকার কিসে কিসে বাড়ে? ফার্স্টলি থাকতে হবে তোমার হচ্ছে রূপ। যদি রূপ থাকে তোমার অহংকার অল্প দিন দিন করে বাড়বে, বাড়বেই বাড়বে। সেকেন্ডলি ইকোনমি, পয়সা, পকেটে পয়সা আছে, পয়সা দিন দিন বাড়ছে, অহংকার জন্ম নেবে তোমার মনে, অল্প করে বাড়বে। তৃতীয়ত সেটা হচ্ছে পদ। তুমি একদম হচ্ছে গ্রামের সবচেয়ে অশিক্ষিত মুখ, তোমাকে বলে দেওয়া হয়েছে কলকাতার প্রেসিডেন্ট, মেয়র করে দেওয়া হয়েছে, এত বড় এলাকা, তোমার মনে হয় যেটা জন্ম নেবে সেটা হচ্ছে অহংকার। তো অহংকারী হয়ে জন্ম নেবে। তো যদি দেখা যায় রত্নাবলী দেখতেও যেন অপরূপ সুন্দর, গঠনও ভালো, প্লাস জ্ঞানও, অহংকারটা কত মাত্রায় বুঝতে পারছো? একদিন তার গুরু বদরুচিকে অপমান করে দিয়েছে। তো গুরু কি করছে? বদলা নিতে। ভারতবর্ষের ইতিহাসে এই প্রথাটা নেই, ভারতবর্ষের ইতিহাসে এই প্রথাটা নেই যে কোনো গুরু কোনোদিন কোনো শিষ্যকে বদলা নিয়েছে। কাজ হচ্ছে শিক্ষা। ভারতবর্ষে এখন পর্যন্ত হয়নি। এটা কলমে লেখে যে গুরু কোনোদিন উচিত নয় শিষ্যের কাছ থেকে অপমান করা কিংবা প্রতিশোধ নেওয়া। বদরুচি কি করলো? কালিদাসকে যেতে একদিন দেখি, বলছে এই ব্যক্তিকে দেখি যদি আমি ওকে বিয়ে দিয়ে দিতে পারি তাহলে অপমানটা ঠিক হবে। প্রচুর শিক্ষিত, আর এই হচ্ছে একদম। তো কি করেছে কালিদাস? তোমাকে একটা জায়গায় যেতেও শুধু মুখ বন্ধ রাখতে হবে। কালিদাস নিজেই বোকা মতো নিচে ডাল কাটছে, গেছে নিয়ে গেছে বলে। আর রত্নাবলী একটা বিয়ে ছিল, কি বলছে যে আমি তাকেই বিয়ে করবো যে আমার সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারে। যেই বলছে ঠিক আছে, বলে তোমার সমস্ত প্রশ্নের উত্তর দিই, কিন্তু শর্ত একটা,
এ মুখে কথা বলতে পারে, ইঙ্গিতে বলবে, ইঙ্গিতে বলবে। তো প্রশ্ন করছে, রত্নাবলী প্রশ্ন করছে, আচ্ছা বলো তো জ্ঞান কি? যেই বলেছে জ্ঞান কি, এ তো এবার জানে কিছু, একে বলেছে কোনো কিছু বলবো না, এ বলছে এবার ও রত্ন রেগে গেছে, তখন গুরুদেব বলছে জ্ঞান হচ্ছে একমাত্র সত্তা যা মানুষকে সমস্ত পরিস্থিতি থেকে লড়তে সাহায্য করে। হ্যাঁ, গুরু বলে দিয়েছে। রত্নাবলী কিন্তু বিশাল ব্যাপার, এইকে তো আমি খুঁজছিলাম, একেই তো আমি খুঁজছিলাম। তো বিয়ে হয়ে যাওয়ার পর রাতে বাসর রাতে গিয়ে কালিদাস দেখা যাচ্ছে গোসাইটা আমাদের ঢুকতে পারছে, কোথা দিয়ে ঢুকবে এটা ফলো করছে রত্নাবলী। কি হলো ব্যাপারটা, শুধু ঘুরছে দেখুন কোথা দিয়ে ঢুকবে, কোনো তো ছেড়া পড়ে আর বোকা। হ্যাঁ, তো এবার কি করেছে কালিদাস, এবার মশাইটা একদম উপর দেখা যাচ্ছে, ভাবছে উপরে ফাঁকা, তার মানে উপর থেকে লাফিয়ে ঢুকতে হবে। এবারে যে উপরে ঢুকেছে তখন এ বুঝতে পারছে রত্নাবলী যে এই লোকটা হচ্ছে বোকা, আর আমাকে গুরু বড় হচ্ছে আমার সঙ্গে প্রতিশোধ দিয়েছে। ওই রাতে কালিদাসকে এত অপমান করেছে, সারা রাত ধরে অপমান করেছে। কালিদাস ওই অপমান সহ্য না করতে না ঘুমিয়ে ভোরের বেলা উঠে দৌড় দিয়েছে। আর ওই যাওয়ার পর বলছে গিয়ে ওই তারপর থেকে গ্রন্থ লেখা শুরু করেছে, মন পরিবর্তন হয়ে গেছে। জীবনে যদি বড় আঘাত না খাও, বড় আঘাত না আসে জীবনে, তোমার জীবনে যে আমূল পরিবর্তন হবে। আজকে তুমি 2 টাকা কিনো, কাল 5 টাকা কিনো, কিন্তু যদি আমূল পরিবর্তন হয় তখন জীবনে বহুত বড় একটা ধাক্কা দেওয়া দরকার আছে। আর সেই ধাক্কা মানুষকে সলিড জায়গা তৈরি করবে, সেটাই হচ্ছে কালিদাস। কালিদাস নিয়ে আজকে গবেষণা করছে মানুষ, যে এত সুন্দর নাটক কি করে লিখতে পারে। মিত্র, রঘুবংশ কিভাবে লিখছে, ফলে দেখা যায় যে এই যে কাহিনী, এই কাহিনী কেন্দ্র করে তিনি এই হর্ষবর্ধন লিখছেন রত্নাবলী। ওই রত্নাবলীর চরিত্র, যে রত্নাবলী যে কতটা ইম্প্যাক্ট ফেলেছে একজন লেখকের জীবনে, যে একটা মানে ওটা মেয়ে নয়, একটা মেয়ে নয়, একটা ক্যারেক্টার বলছে, যে কোনো কিছু, যে তোমার জীবনে কতটা ইম্প্যাক্ট ফেলতে পারে। কেউ তোমার অপমান করেছে, তুমি বলছো ও প্রতিশোধ নিয়েছে না, তুমি ভাবো যে তোমার কি কি খারাপ রয়েছে, তোমার যে যে জায়গাগুলো উইকনেস রয়েছে সেই জায়গাগুলো সলিড। আমি আজকে অঙ্ক করলে পাচ্ছি এক্স প্লাস ওয়াই স্কয়ার সূত্রটা জানি না, মান নির্ণয়ের সূত্র করবো না উৎপাদক বিশ্লেষণ সূত্র লাগাবো, ফিল করতে পারছো না। এক্স স্কয়ার টু এ প্লাস বি স্কয়ার লিখবো না, এ প্লাস বি হচ্ছে মাইনাস 2ab লিখবো, কোনটা বসে ওয়ার্ক করবো এটা ফিল করতে পারছো। তার মানে তোমাকে এই জায়গাটাকে তোমাকে কভার করতে হবে। আমার একটা বন্ধু ছিল, ও কি করেছে, গ্রামের দিকে কি হয় ছোটবেলায় 7-8 পরে আমার ভাই একটু ঘরে নেই, কারণ অঙ্কে আমি খুব কাজ আছে, খুবই ভুল করে তো আমার কোনো জিজ্ঞেস করি, ও অঙ্কে খুব ভালো ছিল। ওকে দোকানে গিয়ে এই কত সামথিং এর কিছু দাম ছিল জিজ্ঞেস করেছে, বলতে এটা 2.5 কেজি দাম কত হয়, ও যোগ বিয়োগ করে গুলিয়ে ফেলছে, বলতে পারবি বলে এত বড় ছেলে একটা অঙ্ক পারিস না, আর প্রেস্টিজে বিশাল লেগে গেছে, পুরো মাথায় হিট করেছে। মানে ভালো ছেলে, ক্লাসে ফার্স্ট বয়, তাকে গিয়ে বলছে একটা অঙ্ক পারিস না। ও রেগে বেগে জিনিস কিনে নিল, ও বাড়ি চলে গেছে, বাড়ি গিয়ে অঙ্কের বই নিয়ে এসছে, বলে নে এই অঙ্কটা কর, তুই এই অঙ্কটা কর, করে দেখা আমাকে তুই কটা অঙ্ক পারিস। বলে রেগে গেছে, বলে যাবে না ওখান থেকে। আমি কেন এই কথা বলি, বলছে এই জন্য যে তোমাদের জীবনে ঘটবে যেখানে কি হবে, কেউ কিছু বলেছে ওটাকে মনে সারা জীবন ধরে রেখেছে, যে ওর প্রতিশোধ নেওয়ার জন্য আমি এটা। আরে ভাই ছেড়ে দাও, তুমি তোমার জায়গায় উঁচুতে উঠে যাও, সে তোমার পিছন পিছন করবে সারা জীবন। তো ওই যে সামান্য সামান্য জিনিস দিয়ে মাথায় রাখবে। রত্নাবলীর সঙ্গে সারা জীবন কিন্তু লড়াই করেন, ওই চলে গেছে, তারপর লেখা শুরু করে দিয়েছে। জীবনে এমন পরিবর্তন হয়েছে সারা পৃথিবী তাজ্জব করে গেছে, যে কালিদাস কি করে লিখলেন ওটা বোকালো, এরকম উৎকৃষ্ট সাহিত্য, এত উৎকৃষ্ট সাহিত্য ভারতে এখনো অবধি কেউ লিখতে পারে। মহাকাব্যের যা গুণ সেটা কালিদাসে পাওয়া যায়। মহাকাব্য লিখতে হলে 8খানা গুণ দরকার একটা কাব্য, ব্যাপার নয়।
কালিদাস আবার পরিপূর্ণ মহাকাব্য লিখেছে হচ্ছে আমাদের মাইকেল মধুসূদন দত্ত। পড়বে ভালো লাগবে। মাইকেল মধুসূদন দত্ত এমনিতে ঠিক লোক না, ও বহুত বড় ঝটকা খেয়েছে বিদেশে, ইংরেজ কবি হল। অমৃতাক্ষর ছন্দ এই যে ব্যাপার না, প্রতিটা লাইনে 14টা মাথা খারাপ হয়ে যাবে মিনিং। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে এটাই যে না এখনো ভালো রয়েছে, এখনো ভালো রয়েছে। ওই টাইমে দাঁড়িয়ে থেকে ওই লেখা এটা খুব আপনার ওই বাচ্চাটা দেখছিলাম, পড়ছিলাম যেটা যেটা মানুষ এখন সায়েন্সে এত রিসার্চ করে যেটা বলছে যে এই করলে এই হয়, এই হলে ওই হয়, সে ওই যুগে দাঁড়িয়ে বলছে যে এই কাজ করলে এই হবে। হ্যাঁ, তুমি ভাবো, তুমি আরো চরক সংহিতায় যাও, প্রত্যেকটা অস্ত্রোপচারের ছবি সমেত দেওয়া আছে চরক সংহিতা। আয়ুর্বেদ শাস্ত্রের জনক বলা হয়। টাইম ফ্রেম খুব ইম্পর্টেন্ট। আমরা কেন টাইম ফ্রেম ধরি, ইতিহাস কেন টাইম ফ্রেম এই জন্যই করি যে ওই টাইমে দাঁড়িয়ে চরক লিখছে যে যদি কাউকে অস্ত্রোপচার করতে হয় তাকে অজ্ঞান করতে হবে, এত মিলিলিটার দিতে হবে, তবে সে আবার জ্ঞান ফিরে পাবে। যে জ্ঞানের যে চলে যাচ্ছে, চিন্তাভাবনা চলে যাচ্ছে, আবার জ্ঞান ফিরে আসে, তখন জাস্টিফাই করে দিচ্ছে, তখন তার মাপার পরিমাপ চলে এসেছে তার মাপ। এমনি তো আয়ুর্বেদ শাস্ত্রের জনক চরককে বলছে না, চরক সংহিতা এমনি লোক পড়ছে না। ব্যাপারটা হচ্ছে এটাই যে যদি তোমাকে এখন কম্পিটিভ করতে হতো, এখন কম্পিটিভ এইগুলো দেখতো, আমরা কেন দেখছি উইম্বলডন কেন হচ্ছে, উইম্বলডনে কি ব্যাপার, এই কি ব্যাপার, আজকে কেন পক্সাক পড়ছি, আজকে কেন আর্টিকেল 142 পড়ছি, আজকে কেন আলোচনা করছি, এখন এগুলো সমসাময়িক, এগুলো তুমি যদি মাথায় রাখো তাতে কি হবে, তোমার হচ্ছে ওই জায়গাটা সলিড হবে, যেটা 5টা জায়গাতে তুমি একটু এগিয়ে থাকবে, 5টা জায়গায় 5টা ভুল করবে, সেটা তুমি দুটো ঠিক করে তুমি ওর থেকে এগিয়ে যাবে, 5টা জায়গায় 5টা ভুল করে তুমি দুটো ঠিক করো, 5টা বলে দুটো, অনেক এগিয়ে থাকবে। বেশি পরীক্ষা হচ্ছে, আরো পরীক্ষা পাবে। হ্যাঁ, দেবো, যতক্ষণ বয়স হয় ততক্ষণ পরীক্ষা দেবো। হ্যাঁ, এনটিভি দেবো, এসএসসি দেবো, বহুত পরীক্ষা চাপে। হ্যাঁ, 19 যদি বলা যায় ঢুকে যাবে। ও আচ্ছা, সিলেকশন পোস্ট না, স্টাফ সিলেকশন পোস্ট দেবো না, সিলেকশন পোস্ট ভ্যাকেন্সি। হ্যাঁ, এগুলো দিই। আর এমটিএস সম্ভবত বয়স হবে না, সিপিও বয়স হবে না, সিপিও এগুলো সব বয়স হয়ে গেছে। তাহলে সিজিএল আর সিজিএল সিজিএল বয়স কত? সিজিএল হ্যাঁ, সিজিএল বয়স মিনি আইপিএস হয়ে যাবে না, এগুলো হবে না। পরীক্ষা দিয়ে কি নিজেকে একটু চিন্তা ভাবনাতে বাইরে পরীক্ষা হলে গিয়ে দেখবো অন্য চিন্তা ভাবনা মাথায় রাখবে। আপনারা মানে কতক্ষণ করেন? মানে টাইম দেখে না, রাতেই করি, রাতেই 12টা 12:30। সন্ধ্যে থেকে? না না, সন্ধ্যে সেই 10টা 11টার পর। 11টার পর থেকে 2-3 না, 12টা 12:30। 1 ঘন্টা 1.5 ঘন্টা। হ্যাঁ, যখন টাইম পাবে, সারাদিন ছেলেগুলোর সঙ্গে খেলাধুলো এটার মধ্যে টাইম নেই, কারণ ছেলে তোমার কাঁদবে আর তুমি করতে পারবে না, সম্ভব নয়। তো রাতে ঘুমিয়ে গেলে তোমার ফাঁকা হয়, তখন ইচ্ছা হলে একটু বই পড়লাম, নাহলে শুধু মোবাইল ঘাঁটলাম, মোবাইলে বিভিন্ন রকম দেখলাম, বিভিন্ন তথ্য দেখলাম, যখন যেটা যার যেটা ভালো লাগে। এবার তোমার যদি ভালো লাগে কম্পিটিভ পরীক্ষা, আর তুমি যদি শুধু সালিলন সার্চ করো, তখন তো পরীক্ষায় পাস হবে না। তোমাকে যদি ইন্টেনশন দিয়ে থাকে তো তোমাকে এদিকে করতে হবে, বোঝা? এই টাইম ফ্রেমে যিনি ভারতবর্ষে এসেছিলেন তিনি হচ্ছেন কি হিউয়েনসাং, তাই তো? চৈনিক পরিব্রাজক, চীনের পরিব্রাজক। তিনি আসার পর এই ভারতবর্ষের ইতিহাসে যত সমস্ত ঘটে যাওয়া যে সমাজের কুসংস্কার তার সম্পর্কে লিখেছেন, আর লিখেছেন হর্ষবর্ধনের যে রাজত্ব বিস্তারের যে পরিকাঠামো, যে কিভাবে তিনি রাজ্য সারা উত্তর ভারতে দখল করেছেন। হিউয়েনসাং আর আরেকজন হচ্ছেন কি দ্বিজচন্দ্রগুপ্ত আমলে এসেছিলেন ফাইন। দুজনের বই খুব ইম্পর্টেন্ট, বইটা মাথায় বারবার বুঝিয়ে দেবে। ঠিক আছে, এই টাইম ফ্রেম ভারতে এসেছিল। আর এর পরবর্তীকালে দেখবো যে দক্ষিণ ভারতে প্রবেশ, আর দক্ষিণ ভারতে প্রবেশের ক্ষেত্রে প্রথম যে সংগ্রাম, ত্রিশক্তি সংগ্রাম, পাল প্রতিহারা রাষ্ট্রকূট বংশের মধ্যে যে ঝামেলা, সেটা হচ্ছে ত্রিশক্তি সংগ্রাম। 3টে বংশের মধ্যে ঝামেলা, আর 3টে বংশের মূল প্রবলেম যেটা দাঁড়াবে, সমস্যা মিটবে না, এর মধ্যে হচ্ছে গোপাল জন্ম নেবে।
যখন চারদিক থেকে ঝামেলা হবে, গোপাল, তারপরে ধর্মপাল, পাল বংশের অনেক রাজা আছে, রামপাল, রামপাল, রামপালের সেই মানুষ। রামপালের রাজ্যে ফরাসি, তুলসীদাসের রাজ্য। না, ওই ওনার পিতৃভূমি উদ্ধারের গল্পটাই তো দেওয়া আছে। ওই রামচরিত মানসের, সন্ধ্যাকর নন্দীর যে রামচরিত হ্যাঁ মানস, ওটা ওই রামচরিত রাম, আমি ওই জন্য প্রথমে ওটা বললাম। সন্ধ্যাকর নন্দীর যে রামচরিত, তাতে ওই পাল রাজ্যের গল্প, রামপালের পিতৃভূমি উদ্ধারের ঘটনা দেওয়া আছে। কিন্তু তুলসীদাসের রামচরিত মানসের কাহিনী সূত্রটা হচ্ছে পৌরাণিক, পুরোটা হচ্ছে রামকে কেন্দ্র, পুরোটা হচ্ছে রামকে কেন্দ্র। আজকে আর পড়াবো না। আজকে তোমাদের যেটা বলার সেটা হচ্ছে যে পরের দিন সম্ভবত তোমাদের হচ্ছে একটা টেস্ট, যতগুলো পড়ানো তার উপর থেকে, ঠিক আছে? তোমার হচ্ছে 50টা মতো কোশ্চেন দেবো তোমাদের, এবং আশা করছি 10-15 মিনিট হয়ে যাবে, টিক মারা তোমাদের, ঠিক আছে? তাতে কি হবে, তোমাদের কে কোন জায়গায় আছে সেটা বুঝতে হবে। মেহেরগড় থেকে হ্যাঁ, প্রথম থেকে শুরু করে এখন হর্ষবর্ধন পেয়েছে, যেহেতু 50টা কোশ্চেন মানে এনাফ কোশ্চেন, এবং অনেক কোশ্চেন করা যাবে, বাট তোমরা চেষ্টা করো, তোমরা নিজেরাও চেষ্টা করো বিভিন্ন জায়গায় কোশ্চেনগুলো সার্চ করার, আর তোমার হচ্ছে মডেল কোশ্চেন বই, যে কোনো বই কালেক্ট করো, এবং তাতে দেখো এই যে যত পড়া যে কোন কোশ্চেনগুলো পারছো, যেটা পারছো না দেখে নাও, যেখানে আছে টেক্সটে দেখে নাও যে কি কি আছে, কি বলছে। আমাকে একটু বলবেন ওই জায়গাগুলো, কে ইতিহাসের কোন জায়গাটা বলেছে, মানে যেমন আমরা বলি ভারতকে ঘৃততে জাদুঘর বলেছে ভিনসেন্ট স্মিথ, বা কোনটাকে কার জনক বলছে, আধুনিক ইতিহাসের জনক কে, মানে নর্মাল ইতিহাসের জনক, এই যে জায়গাগুলো, এইটা